আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কি একজন রেসপন্স করতে হবে? জি ভাইয়া, হ্যালো। শোনা যাচ্ছে। আচ্ছা, কথা ক্লিয়ার নাকি বলতে হবে। আজকে ক্লাসের ক্ষেত্রে গতকালকে আপনারা রেসপন্স করছেন কি করেন নাই ডাজন্ট ম্যাটার, বাট আজকে ক্লাসের প্রথমে রিকোয়েস্ট থাকবে যে আমার সাথে রেসপন্স করতে হবে। আপনি যদি রেসপন্স না করেন আমি বুঝতে পারবো না যে আমি বেশি সহজ করতেছি নাকি বেশি কঠিন করতেছি, কিংবা এটাও বুঝতে পারবো না যে কখন কানেকশনে প্রবলেম হচ্ছে, কখন নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছে। সো একজন কিংবা একাধিক আমার সাথে রেসপন্স করতে থাকবেন যে এই কোনো কিছু এটা লাগবে কিনা, বা ভাই এটা বেশি বেসিক হয়ে যাচ্ছে, বা এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে, বা ঠিকই আছে, এটা এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়, এভাবে আর কি আমার সাথে কিছুক্ষণ রেসপন্স করতে হবে। নাইলে ওই আমি অনেকটা বকে যাব আর কিছু বোঝা যাবে না যে কি ক্লাসে আছে কিছু, আমি আমার বলার কোনো মিনিং আছে কিনা ওটা বুঝতে পারবো না। ওকে, সো চলেন আমরা শুরু করতেছি। প্রথমে আমরা মেকানিক্সে রেজাল্টেন্ট ফোর্স যে চ্যাপ্টারটা ওইটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? হ্যালো। হ্যালো। ভাই, ভাইয়া, জি ভাই বলেন। ভাই আমাদের কি কোনো কিছু নোট করা লাগবে? নোট করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন, এগুলা সব পিডিএফ ফাইল তো আপনি পেয়ে যাচ্ছেন। তো তখন দেখে নিলেও জি পারবেন, জি। তখন চাইলে নোট করতে চাইলে পারবেন। এখন যদি সম্পূর্ণ ক্লাসে ফোকাস করতে চান তাহলে সেটা করতে পারেন। আর চাইলে যদি জি আমি জি। অল্প জিনিসপাতি লিখবো, বেশি কিছু লিখবো না, চাইলে সাথে সাথে লিখতেও পারেন কারণ আমার লেখার গতি খুবই কম। আচ্ছা, প্রথমে আমরা দেখতে চাচ্ছি রেজাল্টেন্ট অফ ফোর্সেস। এই জিনিসটা আপনারা একদম ইন্টারমিডিয়েটের একদম ভেক্টরের প্রথম চ্যাপ্টারেই ছিল, এটা নিয়ে কিছু বলার নাই। তারপর আমরা যেহেতু এই টপিকটা আমাদের লাগবে এই চ্যাপ্টারে সলভ করার জন্য, ওই ওই জন্য এটার নাম লিখে রাখছি। মনে করেন এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এটা একটা বডি আছে। এখন এইটার উপর মাল্টিপল ফোর্স কাজ করতেছে। সাপোজ এই দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে, বললাম বললাম যে সেটা হচ্ছে F1। তারপরে ডান সাইড থেকে একটা ফোর্স কাজ করতেছে, এটাকে আমরা বললাম হচ্ছে F2। তারপরে এই দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে, সেটাকে আমরা বললাম হচ্ছে F3। তারপরে এই দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে, ওইটাকে আমরা বলতেছি F4। এভাবে মানে 360 ডিগ্রি থেকে যখন ফোর্স কাজ করবে, ওইটার ক্ষেত্রে আমরা কিভাবে রেজাল্টেন্ট বের করতে পারি, ওইটা আপনাদের প্রথম চৌথার ফার্স্ট প্রবলেমই হচ্ছে এইটা, যে চারদিক থেকে যখন আপনার ফোর্স কাজ করবে তখন তার রেজাল্টেন্ট কি করতে হবে। আচ্ছা, আপনারা ইন্টারমিডিয়েটে থিওরাম অফ রেজাল্ট পার্টস পড়ছেন? যদি কেউ পড়ে থাকেন একটু বলবেন যে সামেশন অফ এফ এক্স কিভাবে বের করতে হয়। যে F1 এর এক্স কম্পোনেন্ট নিতে হবে, F3 এর সবগুলো বলের এক্স কম্পোনেন্ট নিতে হবে, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলো আছে ওইগুলো নিতে হবে। অবভিয়াসলি আপনার অ্যাঙ্গেল দিয়ে দিবে, এটা মনে করেন 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেল আপনাকে বললো হচ্ছে 25 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা এইভাবে দিয়ে দিছে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আবার এই অ্যাঙ্গেলটা মনে করেন আপনাকে দিছে হচ্ছে কত বলবো, 35 ডিগ্রি। এরকম বিভিন্ন অ্যাঙ্গেল যদি আপনাকে বলে দেয় তাহলে আমরা সামেশন অফ এফ এক্স বা সামেশন অফ আর এক্স বের করতে পারি, পারি না? তেমনই ভাবে আহ, এটাকে আমরা আহ, এতদিন হচ্ছে সামেশন অফ এফ এক্স লিখছি, অনেক জায়গায় আপনি দেখবেন হচ্ছে সামেশন অফ এফ এইচ লিখতেছে। এইচ মিনস হরাইজন্টাল, মানে এফ এর হরাইজন্টাল কম্পোনেন্ট ইউজ করাকে আমরা বলতেছি সামেশন অফ এফ এইচ। তেমনই ভাবে এই প্রত্যেকটারই একটা সাইন কম্পোনেন্ট আছে, আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল তার কজ। সো ওইটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর যে কোনো কিছুর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সামেশন অফ এফ ভি। এখন এই দুইটা রেজাল্টেন্ট যদি আপনার বের করতে হয় তাহলে আপনার যদি সামেশন অফ এফ এইচ বা হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন জানা থাকে আর ভার্টিক্যাল কম্পোনেন্টের সামেশন জানা থাকে, তাহলে আপনি রেজাল্টেন্ট খুব ইজিলি বের করতে পারেন। সেটা হচ্ছে আন্ডার রুট অফ সামেশন অফ এফ এইচ এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ভি এর হোল স্কোয়ার। আচ্ছা, প্রথমে খুব বেসিক বেসিক মনে হইতে পারে, যেগুলো তো অলরেডি জানি। সবার জন্য কঠিন কিছু লাস্টের দিকে অপেক্ষা করতেছে, সো বোরিং ফিল করার কিছু নেই। যারা, আমি যেহেতু বলছি কনসেপ্ট বা টপিক আমরা কভার করে সামনের দিকে আগাবো, ওই জন্য এগুলো বলা। তা বাদে আমিও জানি যে আপনারা সবগুলাই জানেন। তারপরে যদি বলি যে হচ্ছে এইটার রেজাল্টেন্ট হচ্ছে সামেশন অফ এফ এইচ এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ভি এর হোল স্কোয়ার। আর যে রেজাল্টেন্ট ফোর্স ওইটা হরিজন্টাল হরিজন্টাল কম্পোনেন্টস গুলোর সাথে কত অ্যাঙ্গেল কোন উৎপন্ন করতেছে সেটা যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ ভি ডিভাইডেড বাই সামেশন অফ এফ এইচ। আচ্ছা, এই পর্যন্ত আমরা এগুলো আগে থেকে জানি না? হ্যালো।
জি ভাইয়া জানি। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা আগে থেকে জানি, তো এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটা আমাদের একটু কাজে লাগবে, আমরা প্রথম প্রবলেমই যখন সলভ করব তখন এই বিষয়টা আমাদের লাগবে, ওই জন্য মেইনলি এই জিনিসটা আমি লিখলাম। এখন দ্বিতীয় কথা হচ্ছে রেজলিউশন অফ ফোর্সেস। রেজলিউশন অফ ফোর্সেস কি জিনিস সেটা তো অলরেডি জানি, এটা আরো বেসিক, এটা নিয়ে তো কথা বলার কিছুই নাই। মনে করেন যে আপনার এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এইখানে আপনার কাছে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এই বরাবর। আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন। ও থেকে এ বরাবর একটা ভেক্টর আছে, আমরা সেটাকে বললাম হচ্ছে পি ভেক্টর। এখন পি ভেক্টরের একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। আপনার ক্লাসও এইভাবেই শুরু হবে, স্যারও এইসব ইন্টারমিডিয়েটের যে সকল জিনিসপাতি ছিল ওইগুলাই প্রথমে ডিসকাস করবে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবে। সো এইটার একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে পি এক্স, আর এটার অবভিয়াসলি একটা ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে, সেটা হচ্ছে পি ওয়ান। এখন পি এক্স যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা বলি যে পি কস থেটা, এই অ্যাঙ্গেল যদি থেটা হয়, আর পি ওয়াই হয় হচ্ছে পি সাইন থেটা। ওকে, সো রেজাল্টেন্ট অফ ফোর্সেস এর ক্ষেত্রে আপনার এই রিজলভ করতে পারতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কম্পোনেন্টে ভেঙে তার রেজাল্টেন্ট বের করা, যেটা এটা পারতে হবে। এখন কথা হচ্ছে এই দুই জিনিস তো আমরা এমনিতেই পারি, এগুলা আসলে এই চ্যাপ্টারে থিওরি বা কনসেপ্টের জটিলতা নাই, জটিল হচ্ছে আপনার প্রবলেম। প্রবলেম দেখতে ভয়ঙ্কর, কিভাবে ভাবতে হবে ওইটা ভয়ঙ্কর। সো ওইগুলো আমরা একটু একটু আস্তে আস্তে দেখবো। যেমন এই প্রবলেমটা আমি প্রথমে দেখতে চাচ্ছি, এটা মেইনলি আমি আগে বলে নিই আপনাদের, এটা মোমেন্টস চ্যাপ্টারের প্রবলেম। মানে এর সেকেন্ড চ্যাপ্টার যেটা, আমার গতকালকে ক্লাস যারা করছেন তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি 2 নম্বরে লিখছিলাম মোমেন্টস। সো মোমেন্টস চ্যাপ্টারের প্রবলেম, ইভেন টু বি অনেস্ট এই প্রবলেমটা প্রতি বছরই আসে। আমি এই যে টার্ম ফাইনাল দিছি না, আমিও টার্ম ফাইনালে এই প্রশ্নটা সলভ করছি, মানে ভ্যালু চেঞ্জ করে দিছে জাস্ট। সো আপনিও ধরে নিতে পারেন আপনার পরীক্ষায় এই প্রবলেমটা আসবে, মানে অনেক হাই হাই পসিবিলিটি আছে। সো আমি সাজেস্ট করবো যে একটু ফোকাস করার জন্য এই প্রবলেমটাই, মানে আমি কিভাবে সলভ করতেছি। আচ্ছা, প্রথমে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমি ইচ্ছে করে এটা চিত্র আঁকায় আনি নাই, কারণ আমি আপনাদের সামনে আঁকাইতে চাচ্ছি। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নে চিত্র দিয়ে দেয়, মানে বুয়েটের যে কোশ্চেনটা থাকে ওইটা লাস্ট পেজে সবগুলো চিত্র একসাথে দিয়ে দিবে। এটা একরকম হইতে পারে, তা না হইলে কোনো চিত্র নাও দিতে পারে, তখন আপনার নিজে থেকে চিত্র ড্র করতে হবে। ওকে, অনেক বেশিরভাগ সময় 80% কেসেসে দেখা যায় যে প্রশ্নের সাথে ছবি দিয়ে দিতেছে, কিন্তু মাঝে সাঝে ছবি দেয় না, তখন আপনার ছবি আঁকাইতে হইতে পারে। এখন অনেকের ক্ষেত্রে যেটা হয়, লিখা পড়ে বুঝি না যে ছবিটা কিরকম হবে, ওই জন্য আমরা প্রথমে এটা ছবি আঁকাবো, তারপরে হচ্ছে এটা সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, প্রবলেমটা পড়ে যে কোনো একজন আমাকে বলবেন যে এটা কিভাবে সলভ করা যাইতে পারে। এখানে বলতেছে যে হরাইজন্টাল লাইন, আচ্ছা চিত্রটা আমি আপনাদের আঁকাই দিতেছি। A horizontal line PQRS is 12 মিটার লং। এটাকে আমরা যদি ড্র করি তাহলে ওকে, সো এইটা হচ্ছে একটা দণ্ড ভাবতে পারেন বা হরাইজন্টাল লাইন ভাবতে পারেন, যেটা কিনা বলতেছে কি যে PQRS এখানে কিছু পয়েন্ট ডিনোট করতেছে, যে এই সাপোজ এই পয়েন্টকে আমি পি বললাম, তারপরে এইখানে একটা পয়েন্ট আছে কিউ, এইখানে একটা পয়েন্ট আছে আর, আর এইখানে একটা পয়েন্ট আছে হচ্ছে এস। ওকে, সো পি কিউ আর এস ইজ 12 মিটার লং। মানে এই পুরা লেন্থ যেটা, তার মানে ফার্স্ট ইনফরমেশন আমরা যেটা বললাম সেটা হচ্ছে পি এস ইজ ইকুয়াল টু 12 মিটার। এরপরে বলতেছে যে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু আর এস, প্রত্যেকটাই 4 মিটার করে। সো এটাও হচ্ছে 4 মিটার, এটাও হচ্ছে 4 মিটার, এটাও হচ্ছে 4 মিটার, পুরাটা হচ্ছে 12 মিটার। ওকে ফাইন। এবার বলতেছে ফোর্সেস অফ 1000 নিউটন, 1500 নিউটন, 1000 নিউটন and 500 নিউটন act at P, Q, R and S respectively with downward direction. Okay, আরেক লাইন পড়ি আমি। এখানে বলতেছে the lines of action of these forces makes angle of 90 degree, 60 degree, 45 degree and 30 degree respectively with PS. Find the magnitude, direction and position of the resulting force. আচ্ছা, তার মানে কি বুঝতে পারছেন না যে পি পয়েন্টে একটা ভেক্টর আছে, সেটাকে যদি আমরা এখানে ড্র করি, এই যে পি একটা ভেক্টর আছে এরকম লম্ব বরাবর কাজ করতেছে উপর থেকে নিচের দিকে 90 ডিগ্রিতে। আরেকটা কাজ করতেছে কিউ পয়েন্টে
সেটা হচ্ছে 60 ডিগ্রিতে কাজ করতেছে, পরেরটা কাজ করতেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর লাস্টের যেটা ওইটা কাজ করতেছে 30 ডিগ্রি। ইয়েস, এটা হচ্ছে 30 ডিগ্রিতে কাজ করতেছে এইভাবে। আচ্ছা, চিত্রটা হচ্ছে ওইদিকে চেপে গেছে, আমি পরে সরাই দিতেছি, সমস্যা নেই। এখন চিত্রটা কি বুঝতে পারছেন না আমি কিভাবে আঁকাইলাম এই চিত্রটা? হ্যালো, হ্যালো, যে একটা 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। না, বুঝতে পারছি। বুঝতে পারছি এখন। আচ্ছা, আপনি আমাকে বলেন যে এখানে বলতেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড, ডিরেকশন এন্ড পজিশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। আপনি কি বলতে পারেন যে আমি এর আগের যেই সূত্রটা ইউজ করছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এইচ এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ভি এর হোল স্কোয়ার, এটা ইউজ করতে হবে না এখানে? কারণ এখানে মাল্টিপল সিস্টেম আছে, মানে মাল্টিপল ফোর্সেস আছে। এখন আমি যদি এই সবগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্যালকুলেট করতে চাই, আচ্ছা ভ্যালুগুলো আমি লিখি। পি এর ভ্যালু হচ্ছে 1000 নিউটন, তারপরে কিউ এর ভ্যালু হচ্ছে, কিউতে যেটা কাজ করতেছে ওটা হচ্ছে 1200 নিউটন, তারপরে এখানে হচ্ছে 1000 নিউটন, আর এখানে কাজ করতেছে কত, 500 নিউটন। ওকে, সো এক্ষেত্রে আমরা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট হিসেব করি সামেশন অফ এফ ভি, তাইলে আমরা বলতেছি 1000 নিউটন নিচের দিকে, আমি মাইনাস ইউজ করতেছি, সাইনকে আমি কনসিডারেশনে রাখতেছি, -1000, তারপরে প্লাস, আচ্ছা একবারে মাইনাসই দিই, -1500 sin 60, তারপরে -1000 sin 45, -500 sin 30। এই পর্যন্ত কি কার কোনো কনফিউশন আছে? কেন করলাম সাইন কম্পোনেন্ট কেন নিছি? কারণ আমরা ওই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিতেছি, নট হরাইজন্টাল কম্পোনেন্ট। আর হচ্ছে নিচের দিকে যেহেতু, ওই জন্য আমরা মাইনাস ইউজ করছি। এই ভ্যালুটা কত আসে একটু বলবেন? হ্যালো, -3256.145। ওকে ফাইন, -3256.145। আচ্ছা, 14 পর্যন্ত রাখি। 14 এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি হচ্ছে নিউটন। ওকে, এখন এটারও একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে, সামেশন অফ এফ এইচ। এখন বাম দিককে আমরা ধরতেছি মাইনাস, আর ডান দিককে ধরতেছি প্লাস। এখন যদি বাম দিকে হয় তাহলে আমি বললাম মাইনাস। আচ্ছা বলেন, 1000-এর কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নাই, এটা তো খুবই কমন সেন্স, এটা আপনাদের প্রশ্ন করাই হচ্ছে এখন তামাশা হবে। -1500 cos 60 ডিগ্রি মাইনাস 1000 cos 45 ডিগ্রি, 1000 cos 45 ডিগ্রি মাইনাস 500 cos 30 ডিগ্রি। আচ্ছা, মাইনাস কেন হবে এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যালো, জি, বুঝছি। ওকে, 1000 ইন্টু cos 45, তারপরে হচ্ছে -500 ইন্টু cos 30। আমার সাথে ক্যালকুলেট করবেন, আমার ক্যালকুলেশন ভুল যাইতে পারে। -1890.12 নিউটন, এমন কিছুই কি? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট পেয়ে গেছি, হরিজন্টাল কম্পোনেন্ট পেয়ে গেছি। এখন আচ্ছা, এরপরে আমি আপনাদের সাজেস্ট করবো একটা চিত্র আঁকানোর জন্য, এইরকম অনেকটা। দেখেন যে এই দুইটা আপনি যখন ভার্টিক্যাল আর হরিজন্টাল কম্পোনেন্ট আঁকাই ফেলছেন, তখন আপনি মাইনাস দ্বারা বুঝাইতেছে নিচের দিকে, আর হচ্ছে মাইনাস দ্বারা বুঝাইতেছে বাম দিকে, তাই না? তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আসলে হবে কি রকম? এই যে নিচের দিকে হবে, আর হচ্ছে এইভাবে ডান দিকে হবে, এবং এই দুইটার একটা রেজাল্টেন্ট থাকবে। ওইটা হচ্ছে আমি ধরে নিতেছি যে এই বরাবর কাজ করতেছে, সাপোজ এরকমই তো হবে। এখন আহ, এইখানে মাইনাস, তার মানে এখানে থাকলো, এখানে কত থাকতেছে, 1890.12 নিউটন। আর নিচের দিকে কত থাকতেছে সেটা হচ্ছে 3256.14 নিউটন।
ওকে, এখন এই দুইটার রেজাল্টেন্ট কত হবে? আমরা জানি যে r ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এইচ এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ভি এর হোল স্কোয়ার। এটা কত আসতেছে? 3256 মাইনাস নিলেও যা, না নিলেও তা, মাইনাস নেওয়ার দরকার নেই কারণ আমরা চিত্র আঁকাই নিচ্ছি। 0.12 এর স্কোয়ার আন্ডার রুট করলে 3764.97 এমন কিছু আসে। জি ভাইয়া এরকমই আসে। আচ্ছা ফাইন, তাইলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বের হয়ে গেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এখন আপনাকে অ্যাঙ্গেল বের করতে বলছে, ডিরেকশন। এখন আমরা বললাম এটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। ওকে, সো আপনার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স mod of summation of fv divided by summation of fh। এটা কত হইতেছে? 56.14 ডিভাইডেড বাই 1890.12। এটা ক্যান ইনভার্স করব 59.87 এরকম কিছু। জি ভাই এরকম কিছুই আসে। আচ্ছা ওকে ওকে ফাইন। এখন তার মানে আমরা ম্যাগনিটিউড পেয়ে গেছি, ডিরেকশন পেয়ে গেছি। এখন আপনি আমাকে বলবেন যে এখানে আমি কিভাবে পজিশন বের করতে পারি, এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? এখানে বলতেছে যে এই সবগুলা ভেক্টরের অবভিয়াসলি একটা রেজাল্টেন্ট আছে, আমি ধরতেছি যে এরকম করে রেজাল্টেন্টটা গেছে। এখন এটা আসলে কত দূরত্বে অবস্থান করতেছে এটা আপনাকে বের করতে বলতেছে যে এই ডিসটেন্সটা কত, এক্স, এটা কত। তা এইটা আমি কিভাবে বের করতে পারি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে নাকি আমার সাথে বলতে হবে? হ্যালো, না থাকলে বলেন যে না ভাই নাই, আর থাকলে বলেন যে জি ভাই এমনি করতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে কি করা যাবে? আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে আপনি কি বুঝাইতেছেন আমি এখনো বুঝি না। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে মোমেন্টস অ্যাপ্লাই করবো তাই তো, একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট হ্যাঁ নিব হ্যাঁ এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এখানে হচ্ছে আপনার মোমেন্ট নিতে হবে। এখন কথা হচ্ছে আচ্ছা যে অ্যান্সারটা দিচ্ছেন এখন আমাকে বলেন যে আমি কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব? টি এর সাপেক্ষে নিলে ঠিক হবে আই গেস। হুম হুম, টি এর সাপেক্ষে। পি এর সাপেক্ষে। আচ্ছা ভাই যেহেতু বলছে পি এর সাপেক্ষে নিতে, আমরা পি এর সাপেক্ষে নিতেছি, কিন্তু আমি একটা স্লাইড অ্যাড করি। এখন আহ, একটু টাইম নষ্ট হইতেছে চিত্র নিয়ে মুভ করার জন্য। আচ্ছা এখানে আমাদের তাহলে প্রথমে কত কত ছিল? 1000, তারপরে 1500, 1500, 1000, 1500, তারপরে 1000, 1000 তো 1000, 1500, 1000 আর 500। হ্যাঁ, এটা ছিল আমাদের 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা পি এর সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিতে বলতেছে, আচ্ছা প্রথম কথা আপনি যে বলছে পি এর সাপেক্ষে মোমেন্ট নিতে হবে, আপনার কেন মনে হইতেছে পি এর সাপেক্ষে মোমেন্ট নিতে হবে? ছোটবেলায় শিখছি যে এরকম কোশ্চেন হইলে মোমেন্ট নিতে হয়, এরকম কোন রিজন? হ্যাঁ হ্যালো, পি এর সাথে, কারণ পি এর কোনো কম্পোনেন্ট ভাগ করতে পারবো না, মানে একটা কম্পোনেন্টই আছে। আচ্ছা কথা হচ্ছে যে এখানে পি এর সাপেক্ষে নেওয়াটা নেসেসারি না, প্রথম কথা। ঠিক আছে, কেন আমরা হ্যাঁ এই জিনিসটা আমি কোশ্চেন করছিলাম, রিজন হচ্ছে যে এরপরে অনেক প্রবলেম দেখা যাবে যেখানে আপনার একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে নিতে হবে। ওইটা কখন নিতে হয়? যখন ওখানে আননোন থাকে। আমরা মোস্ট পসিবল আননোন গুলাকে এক্সক্লুড করে দিতে চাই, যে আননোন গুলাকে কমায় আনতে চাই, তখন আমরা যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের সাপেক্ষে নিই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো যে কোনো পয়েন্টের সাপেক্ষে নিলেই হবে, আপনি পি এর সাপেক্ষে নেন, কিউ এর সাপেক্ষে নেন, ডাজন্ট ম্যাটার, কারণ এখানে কোনো আননোন নাই। এখানে সবগুলারই ভ্যালু দিয়ে দিচ্ছে 1000, 1500, 1000। এখন তারপরে আমি কেন পি এর সাপেক্ষে নিতেছি? পি এর সাপেক্ষে নিতেছি কারণ
পি এর সাপেক্ষে নিলে এটা সুন্দর দেখায় যে এই পয়েন্ট থেকে এত দূরে। এখন আপনি কিউ এর সাপেক্ষে যদি নেন আপনার অ্যান্সারটা আসবে কিউ থেকে এত দূরে, যেটা হচ্ছে একটু দেখতে অকওয়ার্ড লাগে, বাট দ্যাটস অলসো আ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওর জন্য আপনাকে কেউ মার্ক কাটবে না। এখন এটা গেল হচ্ছে, আচ্ছা পি এর সাপেক্ষে নিতেছি এই রিজন, কিন্তু হচ্ছে কথা হচ্ছে যে কেন এই কাজটা করতেছি, পজিশন বের করার জন্য আমরা কেন মোমেন্টের সাহায্য নিতেছি, তার কারণ হচ্ছে যে আপনি এই যে রেজাল্টেন্ট ফোর্সের জন্য যে মোমেন্টটা পাবেন, ধরেন আর ইনটু একটা লম্ব দূরত্ব, ঠিক আছে, সেই সেম মোমেন্ট আপনি পাবেন হচ্ছে মানে আর এর, আচ্ছা এই প্রবলেমটা সলভ করি তাহলে বোঝা যাবে। আর এর ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য যে মোমেন্টটা পাবেন এই সবগুলার ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য একই মোমেন্ট পাবেন। সো এই জন্য আমরা মোমেন্টের হেল্প নিতেছি, যে যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা ওই দূরত্ব পেয়ে যাবো। সেটা কিভাবে করলেই বোঝা যাবে, যে ক্যালকুলেটিং মোমেন্ট অ্যাবাউট পি পয়েন্ট। হ্যালো হ্যালো জি ভাই শোনা জি যাচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা যদি পি এর সাপেক্ষে কম্পোনেন্ট নিতে চাই তাইলে আমরা ধরে নিলাম যে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতেছে এই বরাবর, ওকে, এটাকে আমরা বলতেছি আর। এখন ওইটার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট একটু খেয়াল করে দেখেন, এই রেজাল্টেন্ট ফোর্সের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। এখন আমরা যদি ভার্টিক্যাল কম্পোনেন্টকে আর ভি বলি বা এফ ভি বলি, এইটাই ছিল না আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এইটাই আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল না, একটু আগে আমরা করছি। এই যে একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। দেখেন হরাইজন্টাল কম্পোনেন্ট ওই পি পয়েন্ট দিয়ে যাইতেছে। সো আমরা জানি যে the moment about the moment for any force that is passing through the point is zero, মানে কোন ফোর্স যদি আপনি যেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতেছেন ওই পয়েন্ট দিয়ে যায় তাহলে তার সাপেক্ষে ওই মোমেন্ট কত হয়, জিরো হয়। তো সামেশন অফ এফ এইচ এর জন্য কি কোনো মোমেন্ট থাকবে, থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে সামেশন অফ এফ ভি এর জন্য। এখন সামেশন অফ এফ ভি এর ভ্যালু কত, 3256। আচ্ছা আরেকটা জিনিস, আপনার মোমেন্টকে এইভাবে দেখাইতে হয় যে আপনি যেই দিককে পজিটিভ ধরতেছেন এইভাবে একটা অ্যারো সাইন দিতে হয়, যে সামেশন অফ মোমেন্টে এইভাবে দিয়ে পজিটিভ, মানে আপনি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরতেছেন। এটা কি নেসেসারি না, আপনি চাইলে এমনও ধরতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার দুই দিকেই মাইনাস আসবে, মাইনাস আউট হয়ে যাবে, আমি প্লাস রাখার জন্য ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরতেছি, এইরকম। এখন আমি যদি মোমেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে এখান থেকে আমরা পাইতেছি সামেশন অফ এফ ভি ইনটু এই যে এই একটা ডিরেকশন ডিস্টেন্স আছে না, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে আমরা বললাম হচ্ছে এক্স দূরত্ব, যেটা আমাদের জানতে চাইছে। এটা যদি এক্স হয় ইজ ইকুয়াল প্রত্যেকটা পয়েন্টের ফোর্সের জন্য যে মোমেন্ট আসবে ওইটাই তো হচ্ছে যোগ করলেই আমরা এই নেট রেজাল্টেন্ট মোমেন্ট পাবো, এটা বুঝেন না সবাই। দেখেন 1500 ইন্টু সাইন 60 ইন্টু 4, তারপরে হচ্ছে প্লাস 1000 ইন্টু সাইন 45 ইন্টু 8। আচ্ছা কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে হবে কিন্তু, আর যদি খুব ইজি লাগে তাহলে সেটাও বলতে হবে যে ভাই বুঝতেছি ইজি লাগতেছে সামনে আগা। সাইন 30 ডিগ্রি ইন্টু 12। আচ্ছা এখানে 4 8 12 কেন লিখছে বলেন তো। হ্যালো, পি থেকে দূরত্ব গুলো আর কি। হ্যাঁ পি থেকে 1500 দূরত্ব হচ্ছে 4, তারপরে 1000 এর দূরত্ব হচ্ছে 8,
আর লাস্টেরটা হচ্ছে 12। এখন এত পয়েন্ট বা 3256.14 গুণ, জি ভাই, 60 into 4 plus 1000 into sin 45 into 8 plus 500 into sin 30 into 12। আমার সাথে একটু ক্যালকুলেট করবেন, ভুল যাইতে হবে। 13,853.00 আসছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনি এক্স এর ভ্যালু পেয়ে গেলেন। কত আসতেছে? 35 থেকে 6.14 করলে 4.25 এমন কিছু আসে নাকি? জি ভাই এরকমই আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন সলভ হয়ে গেছে। এটা আমারই টার্ম ফাইনালে আসছে, আমি নিজে সলভ করছি। এক্ষেত্রে আপনার নেট রেজাল্টেন্ট জানতে চাবে, ডিরেকশন জানতে চাবে, আর পজিশন অফ রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। সো নেট রেজাল্টেন্ট আমরা ইজিলি বের করতে পারি, ওই থেটাও বের করতে পারি, এবং পজিশন কিভাবে বের করতে হবে? দ্য নেট মোমেন্ট ডিউ টু দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য নেট মোমেন্ট ডিউ টু অল দ্য ফোর্সেস অ্যাক্টিং ইন দ্য সিস্টেম। এখন এই সবগুলা সিস্টেমের ফোর্সের জন্য আপনার যে নেট মোমেন্ট আসতেছে ওইটাই হবে আপনার রেজাল্টেন্ট মোমেন্ট। ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি এক্স এর ভ্যালু বের করছি। আই হোপ এটা বোঝা গেছে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারে। কোনো কনফিউশন আছে? অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে ইকুয়েশনটা কিরকম হতো? হ্যাঁ হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে ইকুয়েশন কেমন হবে চলেন দেখি। এন্টি ক্লকওয়াইজ যদি হয় মানে সামেশন অফ এম এরকম, ঠিক আছে? আপনি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে এই বিষয়টা নিয়ে অনেক ছাত্রের মধ্যে কনফিউশন থাকে। আপনি যে কোশ্চেন করছেন, অনেকে যে ভালো পারে সে হয়তো বা ভাবতেছে যে কি ভাই একটা আনসাবরি কোশ্চেন করে বসলো, আর যে কিন্তু ওই নিজেও পরীক্ষার হলে যে এটা ভুল করতে পারে। আমি অনেককে দেখছি যে এই জিনিসে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কে মানে হচ্ছে ভেজাইল্লা ফেলাইবে আর কি। এখন সামেশন অফ এম যদি আমরা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরি তাহলে কি হবে দেখেন। এই জিনিসটা আপনি সবসময় কল্পনা করবেন এই পি পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে? আপনার সব ঘূর্ণন হইতেছে পি পয়েন্টের সাপেক্ষে। আপনি নিজেকে পি পয়েন্টে কল্পনা করবেন, করার পরে আমি দেখতেছি এফ ভি কাজ করতেছে নিচের দিকে। এখন আপনি বলেন তো যে এফ ভি এ পি পয়েন্টকে কিভাবে ঘোরাবে? এমনি ঘোরাবে না? হ্যাঁ, হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ এমনি ঘোরাবে। এখন যদি এভাবে ঘুরায়, এটা কিভাবে? ক্লকওয়াইজ ডিরেকশন না? এই জন্য আমরা এটাকে জি পজিটিভ ধরতেছি। এখন আপনি যদি এন্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন তাইলে আপনার এখানে কি হবে? একটা মাইনাস আসবে না? বুঝছেন বিষয়টা? এখানে একটা মাইনাস আসবে। তেমনই ভাবে জি ভাইয়া। 1500 এর জন্য 1500রও তো একটা কম্পোনেন্ট এরকম আছে, ওইটা থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। আপনি এন্টি ক্লকওয়াইজ রে পজিটিভ ধরতেছেন, তাহলে ক্লকওয়াইজ রে কি ধরবেন? নেগেটিভ। সো এখানে একটা মাইনাস 1500 আসবে, সাইন 60 ইন্টু 4। তেমনই ভাবে এই সেম জিনিস কাজ করবে সবার সাথে, মাইনাস 1000 সাইন 45 ইন্টু 8। এটা মুছে দিই, কেমন বাজে লাগতেছে। সাইন 45 ডিগ্রি ইন্টু 8, তারপরে হচ্ছে মাইনাস 500 সাইন 30 ইন্টু 12। এখন দেখেন উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশন কিন্তু একই। কেন? তার কারণ হচ্ছে মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে হচ্ছে প্লাস হয়ে গেছে উপরেরটাই। আমি কি বুঝাইতে পারছি? এই দেখেন এই মাইনাস এবং এই পাশে সব মাইনাস চলে গেছে, যে উপরেরটা হচ্ছে। আপনি যদি ক্লকওয়াইজ ভাবেও করেন এন্টি ক্লকওয়াইজ ভাবেও করেন, দুই ক্ষেত্রেও সেম অ্যান্সার আসবে। জাস্ট আপনি ধরতেছেন একটা, এর থেকে আপনার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারবো? জি ভাইয়া। ওকে ওকে ফাইন। এখন দেখেন এরপরে যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে লামিস থিওরাম। এইসব জিনিসে আমি সময় নষ্ট করতেছি না, এটা আপনি এমনি পারেন যে পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন আর, না। সরি বিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ কি ভাই, কি না আর ডিভাইডেড বাই, ভুল করলাম নাকি? সাইন গামা, ঠিক আছে? এখন পি ডিভাইডেড বাই সাইন আলফা, কিউ ডিভাইডেড বাই সাইন বিটা, আর আর ডিভাইডেড বাই সাইন গামা। আচ্ছা এই জিনিসটা আমরা সবাই জানি। আপনি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন যে কেউ, যে আমরা কখন এই যে হয়ে গেল রেজাল্টেন্ট অফ ফোর্সেস ইউজ করব আর কখন লামিস থিওরাম ইউজ করব, বলেন তো। হ্যালো, কেউ কি বলতে পারবে? লামিট যে আমি, থিওরাম ইউজ করবো যখন একটা সাম্য অবস্থা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খুবই সুন্দর কথা বলেছেন। একটা সাম্য। লামিস, হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই ইনফরমেটিভ। কিন্তু বিষয় হচ্ছে আমার কোশ্চেনটা ওইটা ছিল, সাম্যাবস্থার জন্য কি আমি এটা ইউজ করতে পারি না? যে তখন আমি কি করব? দেখেন, আপনি যে কথা বললেন, হ্যাঁ ঠিকই বলছেন, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু জিরো বলবো, সামেশন অফ এফ ভি ইজ ইকুয়াল টু জিরো বলবো, বলে সলভ করব, ঠিক আছে? আর একটা হচ্ছে এই সলিউশন, আপনি এইটা শরণাপন্ন হয়েছেন, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু জিরো আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা সলিউশন। আর দ্বিতীয় হচ্ছে আপনি লামিস থিওরাম অ্যাপ্লাই করছেন। এখন আমার কোশ্চেন খুবই সিম্পল, যে আপনি কখন এই জিনিসটা ইউজ করবেন আর কখন লামিস থিওরাম ইউজ করবেন। টু বি ভেরি অনেস্ট, যে সবগুলারই একটা নিজস্ব কমফোর্ট জোন আছে, ঠিক আছে? যে আপনি কিছু সময় যদি আপনি লামিস থিওরাম অ্যাপ্লাই করেন, আপনি অ্যান্সারে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন। আর আপনি কিছু সময় যদি লামিস থিওরাম অ্যাপ্লাই করেন, আপনি অ্যান্সারে নাও পৌঁছাইতে পারেন, বুঝছেন? সো আপনার এটা জানা বেশি জরুরি, আপনি কোন সময় কোনটা অ্যাপ্লাই করবেন। এখন সামেশন অফ এফ এইচ বা সামেশন অফ এফ ভি, এই যে রেজাল্টেন্ট করার জন্য আমরা যে কম্পোনেন্টকে ভাগ করতেছি, এইটা আমরা কখন ইউজ করব আর লামিস থিওরাম কখন ইউজ করব, এটা কি কেউ একদম টু দা পয়েন্ট বলতে পারবে? হুম, এনিওয়ান? ভাইয়া ফোর্স গুলো যখন একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করবে। হ্যাঁ, ফোর্স গুলো একটা সিঙ্গেল পয়েন্টে কাজ করবে, সেটা আপনার এখানেও কাজ করতেছে, আবার লামিস থিওরামেও কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আর বেশি না ঘাটাই, আমি অ্যান্সারটা বলি। আচ্ছা, লামিস থিওরামকে, এটা সবসময় মাথায় রাখবেন, লামিস থিওরামকে আপনি সবসময় অ্যাপ্লাই করবেন থ্রি ফোর্স সিস্টেমের জন্য। এই শব্দটাই শুনতে যাচ্ছিলাম, হয়তো বা আপনারা সবাই জানেন, বুঝেন, ওই অনুযায়ী অ্যাপ্লাই করেন, কিন্তু অ্যান্সার হচ্ছে এটা। আপনি লামিস থিওরাম অ্যাপ্লাই করবেন থ্রি ফোর সিস্টেমস এর জন্য, আর এইটা অ্যাপ্লাই করবেন মোর দেন থ্রি ফোর সিস্টেমের জন্য। আপনি কি থ্রি ফোর্স এর জন্য এইটা অ্যাপ্লাই করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু লামিস থিওরাম থ্রি ফোর্স এর জন্য ফাস্টার। এই বিষয়টা আমরা আজকের লেকচার এবং এরপরের দিনের লেকচার থেকে খুবই ভালো মতো বুঝে যাব। এরপরে আমাদের সব প্রবলেম আসতেছে, ওইগুলো সলভ করলে আমরা বুঝে যাব যে কেন আমি এই কথাটা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে মোর দেন থ্রি ফোর্সেস। এখন আপনার যদি মোর দেন থ্রি ফোর্সেস হয়, আপনি যদি লামিস থিওরাম অ্যাপ্লাই করেন, আপনি তো করতেই পারবেন না, কারণ এখানে লামিস থিওরাম হয়েছে তিনটা বলের জন্য। এই যে মেবি তিনের অধিক বলের জন্য লামিস থিওরাম আছে, কিন্তু এটা আমাদের পাঠ্য বহির্ভূত আর কি। এখন সেই ক্ষেত্রে যখন আপনার মাল্টিপল ফোর্স সিস্টেম কাজ করবে, যেমন এই প্রথম যে উদাহরণটা টানছিলাম, এই যে এখানে, এখানে অবভিয়াসলি আপনি লামিস থিওরাম নিজে থেকে অ্যাপ্লাই করবেন না, আপনি দেখে বুঝতে পারতেছেন এখানে আমি কেন লামিস থিওরাম অ্যাপ্লাই করতে যাব। কিন্তু আপনি যখন থ্রি ফোর্স সিস্টেম কোথাও যদি পান, তাইলে আপনি সাথে সাথে ওখানে কি করবেন? লামিস থিওরাম অ্যাপ্লাই করবেন, সেটা আপনাকে খুব তাড়াতাড়ি অ্যান্সার দিবে। আপনি যদি এই দিকে যান, হ্যাঁ আপনি অ্যান্সার বের করতে পারবেন, হয়তো বা 2 লাইন 3 লাইন বেশি করতে হবে বা ক্যালকুলেশন একটু বেশি করতে হবে, কিন্তু আপনি লামিস থিওরাম যদি থ্রি ফোর্স এর জন্য অ্যাপ্লাই করেন, সেটা আপনাকে সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার দিবে। এবং আমরা সবাই জানি বুয়েটে যারা চান্স পাইছে, এরা এটা এটা জানেন না, সেটা ইম্পসিবল, যে আপনার কাছে টাইম কত বেশি ক্রুশিয়াল বা টাইম আপনার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। টাইম ফাইনালের জন্য একদম সেম জিনিস, আপনার টাইমেই মারা দিবে আপনি। সো আপনি যদি কয়েক সেকেন্ডও সেভ করতে পারেন, সেটা অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য। সো লামিস থিওরাম আমরা ইউজ করবো থ্রি ফোর্স সিস্টেমের জন্য, আর এটা ইউজ করবো মোর দ্যান থ্রি ফোর্স এর জন্য। বিষয়টা কি ক্লিয়ার? কোনো কোশ্চেন করতে পারেন যে কেন ভাই থ্রি ফোর্স এর জন্য করব, কেন ভাই, সমস্যা কি এখানে ইউজ করলে? আমি কি বুঝাইতে পারতেছি? হ্যালো? জি ভাইয়া জি বুঝেছি। ভাইয়া, জি ভাইয়া। ওকে ওকে ফাইন, চলেন আমরা এই প্রবলেমটা করি, এটাও আসছে। আমি আপনার এমন কোনো আজাইরা প্রবলেম আনি নাই যেটা হচ্ছে আপনি সিটি বা টার্ম ফাইনালে না আসতে পারে, ঠিক আছে? দুই একটা ব্রেনস্টর্মিং এর প্রবলেম আছে, কিন্তু বেশিরভাগই টার্ম ফাইনাল এবং সিটিতে যেগুলো আছে ওইগুলো এখানে আনা হয়েছে। চলেন আমরা প্রথমে এটা সলভ করতে চাচ্ছি। বলতেছে কি, যে a smooth sphere of weight W is supported by a string fastened to a point A। এখানে একটা পয়েন্টে, আচ্ছা এই এই চিত্রটা আপনারা করছেন না স্থিতিবিদ্যায়? করলে বলবেন, হ্যাঁ বলবো। চেনা চেনা লাগে না এটাকে? হ্যালো? জি ভাই, ভালোভাবে চেনা লাগে। হ্যাঁ চেনা চেনা লাগে, এটা তো ওই যে উদ্ভাসে দেখেছি তাই না? এই এখানে একটা ভ্যালু দিয়ে দেয় 10 মিটার, এখানে যে সুতার দৈর্ঘ্য 12 মিটার আর এটা 5 মিটার। এবার বলো যে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু কত। এটা স্থিতিবিদ্যার প্রবলেম, কিন্তু এটা একটুখানি চেঞ্জ হয়েছে এখানে। চলেন দেখি কি বলতেছে। বলতেছে a smooth sphere of weight W is supported by a string fastened to a point A, মানে এ থেকে একটা ঝুলাই দিছে সুতার সাহায্যে, on the smooth vertical wall the other end is in contact with point B।
আচ্ছা, আরেকটা এই কন্ট্যাক্টে আছে এই দেয়ালের সাথে। এখন বলতেছে ইফ লেন্থ অফ দ্য স্ট্রিং এসি, আচ্ছা এসি ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তার মানে আপনার প্রথম ইনফরমেশন আপনার কাছে আসলো যে এসি ইজ ইকুয়াল টু আর, ইজ ইকুয়াল টু আর। ওকে ফাইন। এবার বলতেছে ফাইন্ড টেনশন ইন দ্য স্প্রিং এন্ড রিঅ্যাকশন অফ দ্য ওয়াল, তার মানে টি বের করতে বলতেছে। হোয়াট ইজ টি? টি ইজ ইকুয়াল টু হোয়াট? আর রিঅ্যাকশন ফোর্স বাই দ্য ওয়াল এটা কত? আর বি ইকুয়াল টু ওয়াট। এখন কেউ কি আমাকে কোনো আইডিয়া দিতে পারবেন যে এটা কিভাবে সলভ করতে হবে? সমস্যা আছে, আমরা উদ্ভাসে একটা শর্টকাট দেখছি না, এখানে যদি 12 হইতো, তারপরে এখানে যদি মনে করেন 5 হইতো, আর এখানে এটা মনে করেন 10 হলো, এটা 12 হলো, তাহলে আমরা দেখছি না W/10 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই এই দৈর্ঘ্যটা 12 ডিভাইডেড বাই অন্য দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্য দিয়ে আমরা অ্যান্সার করে ফেলি। কিন্তু এখানে দেখেন আপনার কিন্তু দৈর্ঘ্য বলে নাই, সো আপনি ওই দিকে আগাইতে পারতেছেন না। এখন এইটা কিভাবে সলভ করা যাইতে পারে, আমাকে কেউ কোনো হিন্টস দিতে পারবে? ভাই এখানে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করলে কেমন হবে? হ্যাঁ আচ্ছা, লামিস থিওরেম অ্যাপ্লাই করলে কেমন হয়, খুবই সুন্দর কথা বলেছেন। ও পয়েন্টের জন্য আমি যদি ও পয়েন্ট বিবেচনা করি, দেখেন ও পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে? আর বি কাজ করতেছে এই দিকে, ওকে। তেমনি ভাবে ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে, তেমনি ভাবে টি কাজ করতেছে এই বরাবর, ওকে। এখন আপনি আমাকে একটা অ্যাঙ্গেল বলেন, অ্যাঙ্গেল কই? জি, যে অ্যান্সার করছে খুবই ভেরি গুড। আপনি যে অ্যান্সারের কথা ভাবতে পারছেন এবং সঠিক অ্যান্সারের কথা ভাবতে পারছেন, এটা অনেক, প্রথমবারের মতো দেখে। সো কিন্তু এখন আরো একটা ইনফরমেশন আমাদের লাগবে যে এখানে একটা অ্যাঙ্গেল বের করতে হবে। এখন অ্যাঙ্গেল বের করতে কে সাহায্য করতে পারে? এখানে এখানে অ্যাঙ্গেল না হলে কোনো লাভ নাই, ঠিক আছে? অ্যাঙ্গেল হইলেই কিছু একটা বের করা যাবে। হ্যাঁ, কারো কোনো আইডিয়া আছে যে অ্যাঙ্গেল কিভাবে বের করতে পারি? Anyone? এখানে এও এবং ওবি এর একটা দৈর্ঘ্য আমরা তুলনা করতে পারি, সেখান থেকে আচ্ছা, ত্রিকোণমিতিক ইকুয়েশন দিয়ে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। সাবাস, হয়ে গেছে। এ দেখেন AO ইজ ইকুয়াল টু AC প্লাস OC, তাই না? দেখেন AC মানে আপনাকে বলছে আর, আর OC মানে কি? আর। দ্যাট মিনস হোয়াট? 2R। তেমনি ভাবে OB ইজ ইকুয়াল টু কত? হুম, OB ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে আর, বুঝলেন? তাইলে এই অ্যাঙ্গেলটা আপনি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করতে পারবেন না? OB ডিভাইডেড বাই OA, OB হচ্ছে আপনার আর, আর OA হচ্ছে আপনার 2R। সেখান থেকে আপনি থিটার ভ্যালু কত পাইতেছেন? 60 ডিগ্রি। সাবাস, অ্যাঙ্গেলটা আমরা পাইতেছি 60 ডিগ্রি। এখন আচ্ছা, এখানে ডাব্লিউ এর ভ্যালু কি প্রশ্নে দেয়া ছিল কিনা আমি পাইতেছি না, যেহেতু দেয়া নাই তাহলে আমরা ওইভাবে অ্যান্সারটা করব। দেখেন ডাব্লিউ, আচ্ছা দেখেন ডাব্লিউ, তাহলে এখানে বাই ইউজিং লামিস থিওরেম। আচ্ছা, কেন লামিস থিওরেম অ্যাপ্লাই করতেছি তার কারণ হচ্ছে 3-4 সিস্টেম, ঠিক আছে? আপনি কি রেজাল্টেন্ট ওই কম্পোনেন্ট ইউজ করতে পারবেন না? পারবেন। টি cos 60 ইজ ইকুয়াল টু আরবি, টি sin 60 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, কিন্তু আমরা ইউজ করতেছি হচ্ছে লামিস থিওরেম। আচ্ছা দাঁড়ান, এটার ভ্যালুটা আসলে দেয়া আছে নাকি আমি ওটা একটু খেয়াল করি। ও না, এই যে ডাব্লিউ টার্মে অ্যান্সার দিছে, এটার হচ্ছে আপনার কোনো ভ্যালু দেয়া নাই, ডাব্লিউ এর ভ্যালু দেয়া নাই। বাই ইউজিং লামিস থিওরেম যেটা বলতেছে টি ডিভাইডেড বাই সাইন 90, টি ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কত হবে? সাইন 120 ইজ ইকুয়াল আর বি ডিভাইডেড বাই সাইন 150, ঠিক আছে না?
এখান থেকে আপনি কি বলছে টেনশন আর হচ্ছে আরবি বের করতে। এখন টেনশন আপনি পাইতেছেন 1 ডিভাইডেড বাই সাইন 120, এটা হচ্ছে 1 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু 1.155 আর আর বি বের করতে বলছে তাই না, রিঅ্যাকশন অফ দ্য ওয়াল, ইয়েস, সাইন 150, সাইন 150 divided by sin 120, so that is 0.577 W. বিষয়টা কি বোঝা গেছে, কোনো কনফিউশন আছে এটাই? এই যে এইটাই আপনার হচ্ছে ধরার বিষয় ছিল, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন, কারণ আপনি এই প্রশ্নটা সলভ করতে গেলে আপনি সবই পারবেন, বুঝবেন যে লামিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কিভাবে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারি সেটা নিয়ে কারো কারো সমস্যা হতে পারে, ওই জন্য মেইনলি প্রবলেমটা দিছি এখন। এখন কি ক্লিয়ার হয়েছে? আমি কি পরেরটাই যাব? হ্যাঁ, এখানে হ্যাঁ আমরা এখানে শর্টকাট ইউজ তো করতে পারি না? জি জি হ্যাঁ বলেন। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ কি বলেন? এই শর্টকাট যেই বাহুর পরে আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই বাহু, মানে আমরা যদি তার দৈর্ঘ্যটা ভাগ করে যে শর্টকাটটা আছে, লম্ব আছে হ্যাঁ √3 আর সেটা আর কি মানে ত্রিভুজ জানি ভূমি জানি। আমি লাইক লাস্টের ডাব্লিউ কথা, বাই ও ডাব্লিউ এরকম ডাব্লিউ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু, ও বুঝতে পারছি, আপনি যে একবারে ই বাহু বাই দিয়ে টু করতে আর। চাচ্ছেন তাই তো? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ অবশ্যই হ্যাঁ করতে পারবেন, কেন করতে পারবেন না? ওইটা দিলে আরো তাড়াতাড়ি অ্যান্সার আসবে তাই বলতে চাচ্ছেন তাই তো? আমাদের ঠিক। ওইটা ইউজ করতে গেলেও তো আপনার এইটার বুঝতে হবে তাই না, যে এটা 2r হইতেছে, এটা r হইতেছে, ওইটা যদি 2r হয় এটা যদি r হয় তাহলে এটাও আপনি বের করতে পারবেন, সেক্ষেত্রে আপনি বাহু দিয়ে যেটা আমরা উদ্ভাসে কিংবা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেই সূত্র ইউজ করছি ওইটা এখানে আবার অ্যাপ্লাই করতে পারি। এখানে মেইন বিষয় আমার যেটা দেখানো ছিল ওইটা হচ্ছে এই জিনিসটা নোটিস করা যে এই পুরাটা কিন্তু 2r আছে, এখন আপনি যেইভাবে সলভ করেন, আপনি যেটা বলছেন ওইটা দিয়েও করা যাবে, কেউ যদি এইভাবে করতে চায় এইভাবেও করা যাবে, দুইটাই সেম জিনিস, জাস্ট দুইটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করা হচ্ছে। ঠিক আছে? হ্যালো ঠিক হ্যালো, বুঝছি। জি জি ভাই, তারপরে দেখি এই যে এইটা মানে এইসব কইরা এসে পরীক্ষায় দেখবেন এই জিনিস আসছে, এটা টার্ম ফাইনালের কোশ্চেন। এখানে বলতেছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য কেবল এন্ড দ্য রিঅ্যাকশন ফোর্স। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, বোঝা যাচ্ছে না? আদিম যুগের চোথা তো এই জন্য। এখন এইখানে হচ্ছে দেয়াল থেকে একটা ধাক্কা দিতেছে, এটাকে আমরা বললাম হচ্ছে আর বি, এটার একটা ওজন আছে। আচ্ছা কিছু বিষয় আপনাদের বলা হয় না, এই যে আপনি এই হ্যাশ সাইন দেখতেছেন না, এই জিনিসটা এটাকে বলা হয় হচ্ছে পাউন্ড। ঠিক আছে, আজ থেকে মাথায় রাখবেন যে এটা মানে পাউন্ড। আর আমরা আসলে ওই ফেরিসের বই করি তো, এটা ওই যে বলছি প্রথম দিনে আপনাদের যে দত্তের থেকে কুড়াই নিয়ে আসছে, সো এখানে সব ফুট পাউন্ডের হিসাব, আপনার নিউটন এসবের হিসাব নাই। আর এভাবে বলা উচিত না, কারণ হচ্ছে বড় বড় কাজ তো ফুট পাউন্ডেই হয়। সো কিন্তু এখানে আপনার নিউটন কিংবা মিটার ওগুলা কম দেখবেন, ফিট দেখবেন আর পাউন্ড দেখবেন, এগুলাই দেখবেন, কারণ প্রথম কারণ হচ্ছে আপনি ফেরিসের বই সলভ করেন, ফেরিসের থেকে প্রশ্ন করা হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে ব্রডার অবজেক্টের জন্য, খুব বড় বড় হিউজ সাইজের অবজেক্টের জন্য আমরা পাউন্ডে এবং ফিটে হিসাব করে থাকি, এই জন্য আমরা ফিট পাউন্ডে হিসাব করি। এখন পাউন্ড এলবি লিখতে স্যারদের ভালো লাগে না, ওই জন্য স্যাররা কি করছে, এই যে এই সাইন ইউজ করা শুরু করছে, এমন কিছু মনে করতে পারবে না। এখন এটা যদি টি হয়, এইখানে আমাদের ওজন আছে নিচের দিকে, এটা হচ্ছে আপনার 1000 পাউন্ড, আর এটা হচ্ছে টেনশন। সো এখানে আপনি আমাকে বলেন এখানে কি আমি কম্পোনেন্ট ইউজ করব নাকি লামিস থিওরেম ইউজ করব? হ্যালো হ্যালো, ভাই লাইন ইউজ করলে ভাই একটু আর লামিস কি থিওরেম। হচ্ছে লামিস লামিস থিওরেম ইউজ করব, কেন? কারণ তিনটা ফোর্স আছে। এইটা মানে বইয়ে আমি এই প্রবলেমটা দিছি, আর এটা আরো সহজ করে দিছে, আপনাকে অ্যাঙ্গেল বলে দিছে এবং আপনাদের পরীক্ষা অ্যাঙ্গেল বলে দিবে, সো এত প্যারা খাওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে এই অ্যাঙ্গেলটা আপনার আসতেছে হচ্ছে এইভাবে, আমি এখানেই যদি আঁকাই, আচ্ছা
আরেকটা জিনিস আমাকে অ্যান্সার করবেন, আপনাদের কি ফ্রি বডি ডায়াগ্রামের সাথে পরিচিতি আছে? মানে ফ্রি বডি ডায়াগ্রামে কি অভ্যস্ত আপনারা? যদি অভ্যস্ত হন তাহলে আমি ওইটা স্কিপ করব, আর যদি অভ্যস্ত না হন তাহলে নেক্সট ক্লাস করার আগে আমি ওইটা নিয়ে আইডিয়া দিয়ে তারপরে শুরু করব। ফ্রি বডি ডায়াগ্রাম বিষয়টা কি আপনারা অভ্যস্ত? যদি ভালোভাবে আয়ত্ত থাকে তাইলেই বলবেন যে হ্যাঁ ভাই অভ্যস্ত, আর যদি অভ্যস্ত না হন তাহলে বীর বাহাদুরি দেখিয়ে বলার দরকার নেই যে ভাই অভ্যস্ত। কারণ অনেক বড় বড় প্রবলেম সামনে আসবে যেগুলোর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম ভুল হওয়া মানে প্রবলেম ভুল হয়ে যাবে, আর ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক হওয়া মানে আপনার অঙ্ক ঠিক আছে। এটা কি করছেন আগে? মানে কোন একটা অনেকগুলা অবজেক্ট একসাথে রয়েছে, ওগুলাকে আলাদা করলে ওই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে এটা আপনি একটা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতেছেন, এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। মানে একটা কম্পোজিট সিস্টেম থেকে ওই বডিটাকে আপনি ফ্রি করে ফেলছেন, ফ্রি করে আপনি যে ডায়াগ্রাম করতেছেন ওইটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলতেছি। এটা কি করছেন আপনারা? হ্যালো হ্যালো আইডিয়া আছে কিন্তু কতটুকু পারি সেটা জানি না। ওকে ওকে। ফিজিক্স ওয়ালাতে দেখছিলাম ভাই। ওরে ভাই সেই ভাই, আপনি তো কোপ পুরা। আইআইটি তে পরীক্ষা দিলেন না কেন? 15 ডিগ্রি এখন হচ্ছে 15 ডিগ্রি এখন তো হচ্ছে ফিজিক্স ওয়ালা বলেন কিংবা বাংলাদেশেও অনেকে ওগুলা করে না? ওদের ওখানে করানোর পরে মেবি তো বাংলাদেশে অনেকে জি ভাই। অনেকে করানো শুরু করছে। হ্যাঁ আমিও ওখানে করছি। আমি প্রথম যখন করছি 2020 সালে মনে হয় ফিজিক্স ওয়ালাতেই প্রথম আমি ফ্রি বডি ডায়াগ্রামের নাম শুনছি। দেখেন ইউজিং লামিস থিওরাম যদি আমরা ইউজ করি তাহলে এক্ষেত্রে আমরা পাইতেছি যে t divided by sin 90 degree is equal to rb divided by sin 180 minus 165 degree is equal to 1000 divided by sin 105। এখান থেকে আপনি দুইটাই পেয়ে যাবেন, t এর ভ্যালু পাবেন আর হচ্ছে rb এর ভ্যালু পাবেন। 1000 divided by sin 105। দেখেন ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ভুল যাইতে পারে। এখানে পাউন্ড লিখবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার আরবি ইজ ইকুয়াল 1000 sin 165 divided by sin 267.95। কেমন অদ্ভুত লাগতেছে। আপনাদের কি এরকম ভ্যালু আসছে? জি ভাই জি এরকমই ভাই। আছে। ওকে তাহলে ঠিক আছে। দেখেন তারপর একটা, এই যে এটাও আসার মতো প্রবলেম। দেখেন আমি কিন্তু সব একই টাইপের গুলো এক জায়গায় আনছি, যে এইটা তারপরে এইটা তারপরে এইটা, এটা একটু ব্যাকাই দিছে। এইটার ক্ষেত্রে কি করা যাইতে পারে, কি কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা এই জন্য আমাদের প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে এবং খুব মানে সঠিকভাবে আঁকাইতে হবে। আপনি চাইলে আলাদা করে আঁকাইতে পারেন, আমি এখানেই আঁকাই দেখাচ্ছি। মানে এই অবজেক্টটাকে বাইরে নিয়ে আসবেন, এই যে এরকম কইরা এদিকে একটা ফোর্স কাজ করতেছে, একটা ওজন কাজ করতেছে, আর এদিক থেকে একজন টানতেছে, এরকম করে আঁকাবো, ঠিক আছে? আর আমি ওইখানে আঁকাইতেছি যেহেতু সুন্দর মতো আঁকানো আছে। আচ্ছা খেয়াল করি এখানে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা। আমারও অনেক বছর ধরে কনফিউশন ছিল এবং অনেকের মধ্যে এটা হয় যে অন্য বডি তার উপর কি ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটা আঁকানোর সাথে সাথে সে নিজে অন্যের উপর কি ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটাও ফ্রি বডির মধ্যে দিয়ে দেয়। সবসময় মনে রাখবেন ফ্রি বডি ডায়াগ্রামে ওই ফোর্স গুলাই আসে যেগুলা এক্সটার্নাল বডি তার উপর অ্যাপ্লাই করতেছে। আমি কি বললাম? এক্সটার্নাল বডি তার উপর অ্যাপ্লাই করতেছে যেই ফোর্স গুলা, ওইগুলাই ফ্রি বডি ডায়াগ্রামে আসবে, নট সে নিজে যেই ফোর্স অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে? এখন এই কথাটার মিনিং কি আমি বলি। দেখেন আমরা প্রথমে এই অবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। কোন অবজেক্ট? এই অবজেক্ট নিয়ে। এই অবজেক্ট নিয়ে যদি আমি কাজ করি, এই অবজেক্টের উপর কে কে ফোর্স অ্যাপ্লাই করতেছে আমাকে একটু বলবেন। এই অবজেক্টের উপর প্রথমত টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছে, করতেছে না? হ্যালো, টেনশন জি ফোর্স ভাই। অ্যাপ্লাই করতেছে। দ্বিতীয়ত এই সারফেস তাকে একটা লম্ব প্রতিক্রিয়া বল দিতেছে এরকম।
এটাকে আমি বললাম, আচ্ছা পুরা এমনই থাক, সমস্যা কি। তৃতীয়ত, অভিকর্ষ তাকে একটা নিচের দিকে ফোর্স দিতেছে, দিতেছে। এখন আপনি বলেন তো, অভিকর্ষ তো ও নিজে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাইলে অভিকর্ষ আমি কেন আঁকাচ্ছি? কথা হচ্ছে অভিকর্ষ নিজে অ্যাপ্লাই করতেছে না, পৃথিবী তাকে ওই ফোর্স দিয়ে টানতেছে, এটাও একটা এক্সটার্নাল ফোর্স। এই অবজেক্টের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স, এই জন্য আমরা অভিকর্ষীয় ত্বরণকেও নিয়ে আসছি। ওকে, বুঝা গেছে বিষয়টা? হ্যালো? জি, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের কথা হচ্ছে যে অ্যাঙ্গেল একটা বের করতে হবে। দেখেন 3-4 সিস্টেম আছে, তার মানে আপনি অবভিয়াসলি লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম কথা মানে যে কোনো প্রবলেম দেখা মাত্র আপনি বুঝছেন যে এখানে লামিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কিছু পারি না, আমি লিখে দিলাম বাই ইউজিং লামিস থিওরেম। ক্লাস কি অনেক বেশি শোনা যাচ্ছে নাকি? শুরু করছি না 1 ঘন্টার সময়। দেখেন বাই ইউজিং লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, আচ্ছা আরেকটা জিনিস এটাও ভালো মতো মাথায় রাখবেন, যেটা বলতেছে এটা আমাদের অনেক প্রবলেমে কাজে লাগবে। আপনি হরাইজন্টাল প্লেনকে যত অ্যাঙ্গেলে ঘোরাবেন, ভার্টিক্যাল প্লেন তত অ্যাঙ্গেলে সরে যাবে। আমি কি বললাম? হরাইজন্টাল প্লেনকে যত অ্যাঙ্গেলে উঠাবেন, ভার্টিক্যাল প্লেন তত অ্যাঙ্গেলে সরে যাবে। এখন আপনি যদি হরাইজন্টাল প্লেনকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাইছেন, তাহলে ভার্টিক্যাল প্লেন 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। এখন এই কথা কেউ কেউ অবিশ্বাস করতে পারে, বলে না আমি বিশ্বাস করি না, এই জিনিস আমি বিশ্বাস করি না। চাইলে সেটা প্রমাণও করা যাইতে পারে। আমি কি প্রমাণ করবো, নাকি আপনারা বিশ্বাস করে নিছেন, নাকি আপনারা প্রমাণও পাবেন? হ্যালো? ভাই নিউটনীয় বলবিদ্যায় তো এগুলো ছিল, ওই যে ব্যাংকিং কোণের ব্যাপারে ওখানে হ্যাঁ ছিল হ্যাঁ নিউটনীয় বলবিদ্যায়। হ্যাঁ, এই জিনিসটা আপনি, আমি যেটা বললাম যে হরাইজন্টাল প্লেনকে যে অ্যাঙ্গেলে উঠাবেন, ভার্টিক্যাল প্লেন সেই অ্যাঙ্গেলে সরে যাবে, এটা হলো মেইন কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে প্রুফ করা যায়, আমি প্রুফের দিকে গেলাম না। আই হোপ যে বিশ্বাস করে নিছেন, আর অনেকে বুঝেন যে এইটা এই অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেল যত হবে ওইভাবে এখানেও ট্রায়াঙ্গেল ধরে দেখবেন যে সেম অ্যাঙ্গেল হবে, এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, এইভাবে এটার প্রমাণও করা আছে। সো আমরা বুঝলাম যে এই অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি হয়, তাইলে বিপ্রতীপ কোণ হিসেবে এই অ্যাঙ্গেল 40 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস, এখানে তো এটা 60 ডিগ্রি আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আপনার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা আপনার 30 ডিগ্রি। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন অ্যাঙ্গেল গুলা কি করলাম? প্রথমত এই তলের কাহিনী দিয়ে এটা 40 ডিগ্রি করছি, বিপ্রতীপ কোণ হিসেবে এটাকে 40 ডিগ্রি বলছি। এইটা 60 ডিগ্রি হওয়ার কারণে একান্তর কোণ হিসেবে এটাকে 60 ডিগ্রি বলছি। আর এটা পুরাটা মিলে 90 ডিগ্রি হওয়ার কারণে এটাকে 30 ডিগ্রি বলছি। সো সব অ্যাঙ্গেল বের হয়ে গেছে। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যালো? জি ভাই, বুঝা বোঝা গেছে। গেছে। কি ভাইয়া? কথা বলতে কি খুব কষ্ট হয়? আচ্ছা দেখেন, এইটা, এটাকে আমরা বললাম রিয়াকশন ফোর্স, আর এটাকে আমরা বললাম টেনশন ফোর্স, আর এটাকে বললাম হচ্ছে 500 নিউটন। এখন তাহলে আমরা লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে টি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস 40 140 is equal r divided by sin 150 150 হবে না, 90 plus 60 150 is equal 500 divided by sin নেওয়ার কথা ছিল আজকে বলে ঝামেলা ঝামেলার কারণে কয়জন ক্লাস করছে 500 into sin 140 divided by sin 70। আচ্ছা এর ভ্যালু কত আসে? এমন কিছু আসতেছে নাকি?
জি ভাই ঠিক আছে ওইটা আছে। 266.04। আচ্ছা বোঝা গেছে এই পর্যন্ত? আমি কি পরের প্রবলেমে জি আগাবো? ওকে, চলেন পরেরটা। চলেন, এইটা হচ্ছে ব্রেন স্টর্মিং এর জন্য, দেখি এটা কারা কারা সলভ করতে পারে। এটা পরীক্ষায় আসবে না, ভাবার দরকার নেই, কিন্তু আপনার কনসেপ্টকে আরো পরিপক্ক করার জন্য এটা দেয়া হয়েছে এখানে। বলতেছে টু ইকুয়াল হেভি স্ফেয়ার্স of 50 millimeter diameter radius are in equilibrium within a smooth cup of 150 millimeter radius. Show that the reaction between the cup of one sphere is double than that between the two spheres. আচ্ছা আমি আরেকটু হেল্প করি, বলতেছে টু ইকুয়াল হেভি স্ফেয়ার্স অফ 50 মিলিমিটার রেডিয়াস, মানে এইটার ওয়েট আর এইটার ওয়েট হচ্ছে সেম। ঠিক আছে, এবং বলতেছে যে দুইটাই হচ্ছে রেডিয়াসও সেম, যে আর এ ইজ ইকুয়াল টু আর বি, এবং সেটার ভ্যালু আপনাকে কত বলতেছে 50 মিলিমিটার রেডিয়াস, এবং বলতেছে যে একটা কাপ আছে, কাপের রেডিয়াস কত 150 মিলিমিটার। বিষয়টা বুঝেন, কাপের রেডিয়াস হচ্ছে, মানে এটা আসলে একটা কাপ, কাপের মধ্যে এই একটা বল আছে আর একটা বল আছে, এই দুইটা বল একটা আরেকটাকে টাচ করতেছে। এখন আপনাকে বের করতে বলতেছে কি, যে ও শো করতে বলতেছে যে এই দুইটার মধ্যে যে রিঅ্যাকশন আছে, এ তাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, এ তাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, এই দুইটা রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু সেম হবে। এখন ওই ভ্যালুটা কি বলতেছে, দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য কাপ অফ ওয়ান স্পেয়ার ইজ ডাবল দ্যান দ্যাট বিটুইন দ্য টু স্পেয়ার। ও আচ্ছা, এই আর এর ভ্যালু হবে এই রিঅ্যাকশনের দ্বিগুণ, বুঝছেন? মানে এই একটা স্পেয়ারের এখান থেকে যে রিঅ্যাকশনটা আসতেছে, ওই রিঅ্যাকশনটা হবে এই দুইটার মধ্যকার যে রিঅ্যাকশন আছে সেটার দ্বিগুণ। এটা প্রমাণ করতে বলছে। এখন যে কেউ যে কোনো ধরনের হিন্টস দিতে পারেন যে ভাই এইভাবে শুরু করেন, ঠিক আছে, বা এই থিওরাম ইউজ করেন, বা রেজল্ট পার্টস ইউজ করেন, কম্পোনেন্টস ইউজ করেন, কিছু একটা বল যে এইভাবে আগাইলে কিছু একটা হইতে পারে প্রবলেম। আমি আবার প্রবলেমটা ক্লিয়ার করি। একটা কাপ আছে, কাপের রেডিয়াস হচ্ছে 150 মিটার, প্রত্যেকটা বল আছে, বলের ওয়েট সেম, রেডিয়াস সেম 50 মিলিমিটার করে। এখন আপনাকে বলছে যে এই যে আর এর ভ্যালু, এইটা হবে এই দুইটার মধ্যকার যে রিঅ্যাকশন ফোর্স আছে আর এ বি যদি বলি, তাইলে আর ইজ ইকুয়াল টু আর এ টু আর এ বি। এটা প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবে এই নিয়ম? কোনো আইডিয়া আছে? ভাইয়া ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া প্রথমে আমরা এবির মানটা পাচ্ছি এখান থেকে হলো 100, 50 প্লাস 50 মিলিমিটার, এবির মানটা হ্যাঁ 100। আচ্ছা, এ বি ইজ আর ইকুয়াল যদি বলতে চাই ওর মানটা নির্ণয় করি, এবি সমান 100 হচ্ছে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক 100। আছে। আর হ্যাঁ ওখানে ওডি সমান হলে ওডি সমান হলে 150, তো ওখান থেকে এডির মান তো ওটাও ব্যাসার্ধ, ওটাও 50, ওটা যদি বাদ যায় তাহলে এও সমান হবে আবার 100। এও সমান হবে 100, সাবাস 100, তারপরে আবার বিও সমান হবে 100। হ্যাঁ 100, তাহলে তাহলে এবার বাহু বাই বল যদি আমরা ওই সম্পর্কটা ইউজ করি, আমরা ইন্টারে যেভাবে ইউজ করতাম বাহু বাই বল, তাহলে ওই সম্পর্ক ইউজ করলে হয়ে যাচ্ছে এবার প্রমাণ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছে, কিন্তু এখানে আরেকটু ব্যাপার আছে। আপনি দুইটা সিস্টেমকে একসাথে নিয়ে তো কাজ করতে পারবেন না, আপনাকে স্প্লিট করতে হবে, যে কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। দুইটাকে একসাথে নিয়ে কাজ করে এখানে বেশ জটিল হবে, তখন আপনার অন্যভাবে ভাবতে হবে যে দুইটাকে যদি একসাথে নিয়ে কাজ করেন তাহলে বেশ জটিলই হবে। এখন যে কোনো একটা নিয়ে যদি আমরা ভাবি, যদি এ অবজেক্ট নিয়ে ভাবি অথবা বি অবজেক্ট নিয়ে ভাবি, তখন এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে ওইটা আমরা একটু খেয়াল করি। দেখি এখানে আমি ধরেন এই অবজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, এখন এ এর উপর যে ফোর্স কাজ করতেছে একটা হচ্ছে আর, এখানে যদি আমি এটা ঠিক মতো আঁকাই তাহলে এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে আর, তারপরে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, ধরেন ওইটা হচ্ছে ডাব্লিউ। ওকে, আর এই যে এই, আচ্ছা বলেন তো এই রিয়াকশন ফোর্সটা এই দিকে হবে নাকি এই দিকে হবে, ডান দিকে না বাম দিকে?
বাম দিকে। বাম দিকে হবে। হ্যাঁ, বাম দিকে হবে। কেন? কারণ বি বডি এ বডির উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে, নট এ বডি এ বডির উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে, বি বডি এ বডির উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে এরকম একটা গ্রাফ হবে। এমন যদি হয়, এখন কথা হচ্ছে কি রে ভাই? এখন ওজন হচ্ছে ডাব্লু, তারপরে আমাদের এটাকে আমরা যদি আর বলি, আর এটাকে আমরা বললাম হচ্ছে আর এ বি। ডাব্লু এর ভ্যালু কি দিচ্ছে? দেয় নাই। এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই, এই অ্যাঙ্গেলটাকে যদি ওই আমরা অ্যাঙ্গেলটা থিটা ভাই বলি, 60 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা ওটা 60 সমান ডিগ্রি 60 হবে। ডিগ্রি হচ্ছে। কারণ এইটা আপনার হচ্ছে 50 মিলিমিটার, মানে হচ্ছে আপনি যদি এসি ইজ ইকুয়াল টু বলেন তাহলে এটা হচ্ছে 50 মিলিমিটার, আর AO ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা পুরা করে করে দেখাচ্ছি কারণ অনেকের অসুবিধা হতে পারে। ও কেন হবে? আচ্ছা বোঝা গেছে। এখন এটার ক্ষেত্রে যদি আমরা লামিস থিওরেম ইউজ করি, আবার লিখি বাই ইউজিং লামিস থিওরেম। আচ্ছা কেন এগুলা ইউজ করতেছি? তার কারণ 3-4 সিস্টেমের জন্য। আমি আগামী দিন একটা দুইটা প্রবলেম আপনার রেজাল্ট পার্ট দিয়েও করে দেখাবো, যাতে বোঝা যায় যে ডিফারেন্স কোথায়। W ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু R ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, আর RAB ইজ ইকুয়াল টু সাইন 150। সুতরাং R ইজ ইকুয়াল টু 2RAB। বিষয়টা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। হ্যাঁ, এই কি হলো? চলেন সামনের দিকে যাই। এখানে বলতেছে এটারও গ্রাফটা আঁকাইতে হবে। বলতেছে a smooth circular cylinder of radius 1.5 meter is laying on a triangular groove, one side of which makes 50 degree angle and the other 40 degree angle with the horizontal. Find the reactions at the surface of contact if there is no friction and the cylinder weighs 100 newton. আচ্ছা চলেন এটা আঁকাই। এটা আঁকাইতে একটু সময় লাগবে যদিও, তারপর ইচ্ছা করে আঁকাই নাই, এখানে আঁকাবো বলি। এটা মনে করেন আপনার সারফেস বা হরাইজন্টাল সারফেস। এখন দুইটা তল আছে, একটা কি বলতেছে ওয়ান সাইড মেক্স 15 ডিগ্রি অ্যাঙ্গেল এন্ড দ্য আদার 40 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল। সো এইটাকে আমরা বললাম হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, আর এই দিক থেকে আরেকটা করতেছে হচ্ছে 40 ডিগ্রি। এবং এইখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা আচ্ছা মেনে নিই এরকম, ঠিক আছে। এখন কই গেল আমার কলম? আচ্ছা এইখানে আমরা যদি খেয়াল করি যে a smooth circular cylinder of radius 1.5 meter is laying on a triangular groove, one side of which makes 15 degree angle. সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে 15 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে 40 ডিগ্রি। Find the reactions at the surfaces of the contact if there is no friction. আচ্ছা এটার একটা ওজন আছে, সেটা হচ্ছে 100 নিউটন। ঠিক আছে। আচ্ছা চিত্রটা বুঝছেন? এই শব্দ কঠিন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু আমরা তাও আঁকাইলাম। এটা হচ্ছে 100 নিউটন ওজনের হচ্ছে একটা বল আছে, এক তল হচ্ছে 15 ডিগ্রি, এক তল হচ্ছে 40 ডিগ্রি। এখন বলতেছে যে আচ্ছা রেডিয়াসও বলে দিছে কত, যে 1.5 মিটার,
আহ, এখন আপনাকে বলতেছে রিয়াকশন, এখন এটা তাকে একটা রিয়াকশন দিবে, দিবে না? এটা যদি আমরা ভালো করে আঁকানোর ট্রাই করি, এই বরাবর একটা রিয়াকশন দিবে, তেমনই ভাবে এই তলটাকে এই বরাবর একটা রিয়াকশন। বুঝেন বিষয়টা? পুরা অ্যাঙ্গেলের খেলা, সব জিনিসই আপনার আগে জানা আছে, জাস্ট অ্যাঙ্গেল গুলা বের করতে পারলে আপনার কেল্লা হবে, বাকি লাইফ জিঙ্গাল। এখন এই জিনিসটা যদি আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট বলি, এটা যদি আমি একটু আগে আপনাকে একটা কথা বলছি যে আপনি হরাইজন্টাল প্লেনকে যত অ্যাঙ্গেল উঠাবেন, ভার্টিক্যাল প্লেন তত অ্যাঙ্গেল সরে যাবে। সো আপনি হরাইজন্টাল প্লেনকে 15 ডিগ্রি উঠাইছেন, ভার্টিক্যাল প্লেন কত অ্যাঙ্গেল সরবে? 15 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয়, তার বিপরীত কোণ হিসেবে এই অ্যাঙ্গেলও কত হবে? 15 ডিগ্রি। তেমনই ভাবে এইটাও, চিত্রটা ভালো হয় নাই, এটা যদি 15 ডিগ্রি হয়, এটা হয় হচ্ছে 40 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি হলে তার বিপরীত কোণ হিসেবে এটাও হয় 40 ডিগ্রি। বিশ্বাস হয়? হ্যালো? জি ভাইয়া। ওকে, বিশ্বাস হইলে খুব ভালো কথা। এখন জি। এটাকে এটাকে আমরা বললাম হচ্ছে এ পয়েন্ট, এটাকে আমরা বললাম হচ্ছে বি পয়েন্ট। তাইলে এই রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে আর এ, এই রিয়াকশনটাকে আমরা বলি আর বি। বলেন তো 3-4 সিস্টেম আমরা কি ইউজ করা উচিত? লামিস থিওরাম। Yes, by using Lami's theorem. আপনার এই ক্লাস থেকে 3-4টা প্রবলেম ইনশাআল্লাহ টার্ম ফাইনাল কিংবা সিজিতে চলে আসবে। এই চ্যাপ্টার থেকে আসার মতো সবই হচ্ছে হয়ে যাইতেছে। সো বাই ইউজিং লামিস থিওরাম, এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল গুলাকে কনসিডার করি, এক্ষেত্রে আমার অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে 1/8, আচ্ছা, আর এ ডিভাইডেড বাই সাইন 140 আসে না, 140 degree is equal to RB divided by sine 165. 165 is equal 100 divided by sine 55. RA is equal to 100 into sine 140 divided by sine 55. 78.47, 78 এরকম কিছু ভ্যালু আসলে বলবেন। 78.47 নিউটন। জি ভাই। আর বি এর ভ্যালু আসে হচ্ছে 100 into sine 165 divided by sine 55, 31.595, 31.59 নিউটন। বুঝছে? আমি কিন্তু এখনো পর্যন্ত সবকিছুই লামিস থিওরাম করে করে আসছি। চলেন তারপরে এটাও আসছে টার্ম ফাইনাল। দেখেন, ফাইন্ড দ্য রিঅ্যাকশন ফোর্সেস অন দ্য পয়েন্টস এ এন্ড বি। এ এবং বি তে আপনার রিঅ্যাকশন বের করতে, কি বলে, রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে। এটারও, আচ্ছা, এখানে একটা ইনফরমেশন গ্যাপ আছে, দেখা যাচ্ছে না, আছে কিন্তু দেখা যাচ্ছে না বলে নাই নাকি, এখানে 200 নিউটন ফোর্স আছে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে ওজন বলে দিছে 10 পাউন্ড। আপনাকে বের করতে হবে আর এ এবং আর বি। চলেন এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো যাক। এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর জন্য প্রথমে আমরা একটা বল আঁকাইতেছি, যে এরকম একটা বল, এর উপর কোন কোন ফোর্স কাজ করতেছে? একটা ফোর্স কাজ করতেছে তার ওজন নিচের দিকে, একটা ফোর্স কাজ করতেছে প্রতিক্রিয়া বল উপরের দিকে, একটা ফোর্স কাজ করতেছে পাশের দেয়াল থেকে, একটা ফোর্স কাজ করতেছে উপর থেকে আঙ্কেল ধাক্কা মারতেছে, এই যে এমনি। অ্যাঙ্গেলও আপনাকে বলে দিচ্ছে আপনার জীবনকে সহজ করে দেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। উই উইল ড্র অনলি দ্য ফোর্সেস দ্যাট ইজ এক্স, মানে অ্যাক্টিং অন দ্য বডি বাই দ্য সারাউন্ডিং।
ওই বডিতে বাইরের থেকে কি কি ফোর্স অ্যাপ্লাই করতেছে সেগুলো আমরা ইউজ করছি। অনেকে এসে বলবে ভাই এখানে তো এও ফোর্স অ্যাপ্লাই করতেছে, এখানে এটাও আঁকাই দিই এন, আবার এও তো এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর এখানেও আরেকটা আঁকাই দেন। আর বলে হ্যাঁ ভাই সব সব এখানেও অ্যাপ্লাই করতেছে, এখানেও আঁকাই দেন, আঁকাই দিয়ে জিরো 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 ইকুয়াল টু জিরো, জিরো ইকুয়াল টু জিরো করে দেন। এখন এই ক্ষেত্রে উপরের দিকে কাজ করতেছে হচ্ছে আর এ, ওজন কাজ করতেছে হচ্ছে 10 পাউন্ড, এদিক থেকে কাজ করতেছে, সরি এটা নিউটন হবে না, 200 পাউন্ড হবে, এদিক থেকে কাজ করতেছে আপনার 200 পাউন্ড, আর এই অ্যাঙ্গেলটা আপনার হচ্ছে 30 ডিগ্রি। সেটা যদি হয় এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, বুঝেন? বোঝা যায়? হ্যালো, জি, দেখেন এখানে বোঝা যায়। কয়টা কয়টা ফোর্স আছে? সাপোজ ভাইয়া দেখা দেখা যাচ্ছে 4টা কিন্তু আসলে 3টা, কারণ আপনি এই আর এ আর 10 এই দুইটাকে আপনি একটা কনসিডার করতে পারেন, কারণ তারা এক্সাক্ট অপোজিট দিকে কাজ করতেছে। সো আমি বলতে পারি আর এ মাইনাস 10 বলে এই জিনিসটা আমি উড়াই দিতে পারি, যে জি জি হ্যাঁ। আমি বুঝাইতে পারছি না, যে এই জিনিসটারে আমি বললাম যে নাই, আপনি দেখতেছেন এখানে ছিল এতক্ষণ কিন্তু এখন আর নাই, কারণ আমরা চাইতেছি যে এখানে 10 পাউন্ডকে সরাই দিয়ে আমি এখানে লিখবো আর এ মাইনাস 10। আমি কি কিছু ভুল করলাম? বাই ইউজিং লামিস থিওরেম। এখন এখানে এক খাইলাম একটা কোশ্চেন আসবে যে বলবে ভাই আর এ মাইনাস 10 কেন করলেন, 10 মাইনাস আর এ করলে কি সমস্যা ছিল? কারো মাথায় এই কোশ্চেন আসে না? ডব্লু বেশি হলে তো এটা তল ভেদ করে নিচে চলে যেত, কিন্তু তল ভেদ করে যেহেতু নিচে যায়নি সেই জন্য আরে বেশি। আর এই তো খুবই সুন্দর কথা বলেছে, কিন্তু কথা হচ্ছে তাহলে আর এ যদি বেশি হয় তাহলে বল তো আকাশের দিকে যাওয়া শুরু করবে, তাহলে কি ঊর্ধ্ব গগনে চলিলাম বলে উপরের দিকে রওনা হবে এমন কিছু? হ্যাঁ, ভাই 200 এর একটা কম্পোনেন্ট নিচে কাজ 200 করতেছে, পাউন্ড 200 পাউন্ড বলে এজন্য কম্পাউন্ড একটা নিচে কাজ করতেছে, এই জন্য হলো মানে সাম্যাবস্থায় আছে। হ্যাঁ খুবই, আপনি অবজারভেশনটা খুবই ভালো কথা বলছেন যে হ্যাঁ 200 পাউন্ড নিচের দিকে কাজ করতেছে। এখন যদি আমি আরে কেউ নিচের দিকে দিই, আরে কেউ যদি মানে এই ফোর্সটাকেও যদি নিচের দিকে দিই তাহলে পুরাটাই নিচের দিকে চলে যাবে, তাকে নিউট্রাল করার মতো কেউ থাকবে না। এখন যেহেতু সেটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, সুতরাং অবভিয়াসলি এটা আর এ মাইনাস 10 হিসেবে উপরের দিকে থাকতে হবে, নাইলে 200 নিউটনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ডে আছে ওইটাকে নিউট্রাল করবে কে? এটাই তো অ্যান্সার, তাই না? আপনি বললেন, হ্যালো, এটা বলছেন না? জি জি ভাই। হ্যাঁ এটাই বলছে, ঠিক আছে। কিন্তু আমার অ্যান্সার হচ্ছে যে এই সময় আমি বলবো যে আমি এটা ধরে নিছি, আর এর ভ্যালু আমি ধরে নিছি এটা বড়, এই জন্য আমি এভাবে ধরে করতেছি। এখন যদি মাইনাস আসে আমি বুঝে নিব নিচের দিকে হবে, বা হচ্ছে বুঝে নিব যে আর এর ভ্যালু 10-এর চেয়ে কম, ঠিক আছে? তো এইটাও একটা অ্যান্সার, যে আপনি ধরে নিলে আপনার অঙ্ক ভুল হয়ে যাবে না, আপনার জাস্ট অ্যান্সার নেগেটিভ আসবে। বুঝাইতে পারছি? সো আপনি ওইটা অনেক দূরদর্শী চিন্তা করে বলছেন যে হ্যাঁ এরকম হইলে এরকম হওয়া উচিত, এই জন্য আমরা এটা ধরছি। কিন্তু আপনি যদি এখানে 10 মাইনাস আর এ দিয়ে অঙ্ক করেন তাহলে আপনার অ্যান্সারে জাস্ট একটা নেগেটিভ সাইন আসবে, এছাড়া কিছু না। এবং নেগেটিভ সাইন দিয়ে আপনি তখন লাস্টে যে লিখবেন যে আমি ভুল ধরছিলাম, 10 মাইনাস আর এ হবে না, এখানে আর এ ইজ গ্রেটার দ্যান 10, তাইলে হচ্ছে আর এ মাইনাস 10 হবে, বুঝছেন? এরকম আর কি। সো আর এ মাইনাস 10 যদি হয়, এই ক্ষেত্রে যদি আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করি তাহলে এই দিকে কাজ করতেছে 200, আর এই দিকে কাজ করতেছে হচ্ছে আর বি। চলেন এক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে থাকতেছে হচ্ছে আর এ মাইনাস 10 ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস 30 which is 150 is equal, তারপরে হচ্ছে আর বি ডিভাইডেড বাই সাইন 120 is equal
200 ডিভাইডেড বাই সাইন 90। এখান থেকে আপনি আর এ এবং আর বি পেয়ে যাবেন না? একশো দশ 110 আসলে নাকি সবার? হ্যালো, জি ভাইয়া। ওকে ফাইন। 200 ইন্টু 173.21 এমন কিছু আসে। এগুলা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, অ্যান্সার জি দেখলে ভাইয়া, মনে এরকমই হয় আসে। দেখেছি তোমার। চলেন তারপরে অঙ্কে যাই আমরা। আচ্ছা আর কয়েকটা আছে, আচ্ছা দুইটা আছে জাস্ট, কতক্ষণ হয়েছে? আচ্ছা হোক। ভাই এই কোশ্চেন গুলো টার্ম ফাইনালের জন্য কত মার্ক থাকবে অ্যান্সার করলে? 18 মার্ক ধরেন, কিংবা ধরেন আপনার কপাল ভালো থাকলে 20 মার্ক। এইটা যেরকম 18 মার্ক কিংবা 12 মার্কের মতো কোশ্চেন, 12 থেকে 18 মার্ক বলতে পারেন এটার পাওয়ার। আর সেইটা তো হোমওয়ার্ক, এটা তো করার সাহস এখন দেখাবো না, এটা HW থাকবে, ওই দুইটা আমরা করবো। যে সারা থাকে না যে সহজগুলা করে কঠিনটা ধরিয়ে দেয়, আমরা দুইটা করে একটা করে 3 নম্বরটা আপনার জন্য নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ওইটাও করবো। এখন এটা হচ্ছে আমরা একটু সলভ করে ট্রাই করতেছি, এরকম একটা কিন্তু অলরেডি করে ফেলছি না? এই যে এটা। সো এটা আমাদের জন্য আরো ইজি হবে, এটা জাস্ট চোখের পলকে করে ফেলা যায়। এটা যদি আর এ হয়, এটা যদি আর বি হয়, আর এটা যদি 30 ডিগ্রি হয়, আমি আপনাকে বলছিলাম এই অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রি। স্যাররা একটু জটিল করে করছে, মানে এইসব ভেঙে চুরে এভাবে অনেক কাহিনী করে তারপরে অ্যান্সারে গেছে। আমরা অত জটিলতার মধ্যে না যাই, আমরা শর্টকাট রাস্তা আছে আমাদের কাছে, আমরা ওই পথে চলে যাই। 60 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেছে। এখন বাই ইউজিং লামিস থিওরেম, জীবন কত সহজ হয়েছে। বাই ইউজিং লামিস থিওরেম, দেখেন এইটার ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি, আর এ ডিভাইডেড বাই কত হবে, সাইন 120, রাইট? আর এ ডিভাইডেড বাই, ক্যালকুলেশনে ভুল গেলা কিন্তু আমি জানি না, সাইন 120 আপনি চেক করে নিন। আর বি ডিভাইডেড বাই সাইন 150, আর বি ডিভাইডেড বাই সাইন 150 is equal 12 পাউন্ড ডিভাইডেড বাই সাইন 90। ঠিক আছে না? কোনো ঝামেলা করছি নাকি? 12 ইন্টু সাইন 120, 6√3। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে এই বলছেন। ও আচ্ছা, আর এ আর আর বি হবে হচ্ছে 12 ইন্টু সাইন 150, 6 হয়ে গেছে? বোঝা গেছে বিষয়টা? হ্যালো, জি হ্যাঁ জি ভাইয়া, ভাই। বুঝা গেছে। এও বহুবার আসছে এই প্রবলেম। এবার দেখেন এইটার ক্ষেত্রে এটাই আমরা একটু দূরদর্শী চিন্তা করতে হবে। চলেন দেখি কি দূরদর্শী চিন্তা করে। এইটার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আগে যে কোনো একজন বলেন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো, দেখেই বোঝা যাচ্ছে ফাইন্ড দ্য রিঅ্যাকশন ফোর্সেস এট দ্য 4 কন্টাক্ট পয়েন্টস। এখানে রিঅ্যাকশন ফোর্স আছে 4টা জায়গায়, কোথায় কোথায় চলেন একটু দেখে ফেলি আগে। যে ডি পয়েন্টে একটা কন্টাক্ট ফোর্স আছে যে এই বরাবর কাজ করতেছে, সি পয়েন্টে একটা কন্টাক্ট ফোর্স আছে এই বরাবর কাজ করতেছে। তারপরে দেখেন আরেকটা কন্টাক্ট ফোর্স আছে এইখানে, এ এ বরাবর দিতেছে, আবার এও এ বরাবর দিতেছে। এখন আরেকটা আছে এই যে দেখা যাচ্ছে না বাম পাশে। আচ্ছা দাঁড়ান, এটারে বেহুদা জায়গায় বসিয়া বসছে, সরাইতে হবে।
আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো? আচ্ছা এইটাকে আমরা বলতেছি হচ্ছে আর ডি, তারপরে এইটাকে আমরা বলতেছি আর সি, এটাকে আমরা বলতেছি পি এবং কিউ এর মধ্যে বি পয়েন্টে কাজ করতেছে বলে এটাকে আমরা আর বি নাম দিলাম ধরেন। আর এইখানে থেকে যেটা কাজ করতেছে এটাকে আমরা নাম দিচ্ছি আর এ। আচ্ছা দেখা যাচ্ছে কিনা একজন রেসপন্স করবে। হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। জি ওকে ভাই। ওকে ফাইন। ওকে এখন এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে একটু জটিল মনে হইতেছে যে এখানে একটা বল আছে, ওখানে আরেকটা বল আছে, চারটা রিয়াকশন ফোর্স আছে, কেমনে কি করব, কোথা দিয়ে শুরু করব। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে কম্পোজিট বডি, মানে দুইটা বডি মিলে একটা সিস্টেম গঠন করছে। এখন বেস্ট ওয়ে হচ্ছে আপনি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্য নেবেন, যে যে কোনো অবজেক্টকে ধইরা বাইরে নিয়ে আসবেন। এখন আপনি আমাকে বলেন পি অবজেক্টকে নিয়ে আসা সুবিধাজনক আগে নাকি কিউ অবজেক্টকে নিয়ে আসা সুবিধাজনক? প্রথম কোশ্চেন, আমি পি কে ভেতর থেকে বাইরে নিয়ে আসবো নাকি কিউ কে ভেতর থেকে বাইরে নিয়ে আসবো? যে কোনো একজন বলেন। কিউ কে নিয়ে আসবো ভাই। কিউ কে নিয়ে আসবো ভাই, কেন? ভাই কিউ এর উপরে যেটা ওই মানে আমাদের রিয়াকশন ফোর্স আছে একটা, কিন্তু পি এর উপরে আছে দুইটা, দুইটা হলে ঝামেলা বেশি। আচ্ছা কিউতে তো দুইটা আছে, এতে আছে তিনটা। আচ্ছা আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখবেন রামিস থিওরাম যখন আমি সলভ করছি তখন 3-4 সিস্টেম নিয়ে কাজ করছি, কিন্তু একটা ভ্যালু নন ছিল সবসময়, তাই না? একটা ভ্যালু নন ছিল, ওইটা দিয়ে আমরা বাকি দুইটার ভ্যালু ক্যালকুলেট করছি। এই অঙ্কের ক্ষেত্রে বলেন, এই অঙ্কের ক্ষেত্রে বলেন, এই অঙ্কের ক্ষেত্রে বলেন, কিংবা এটার ক্ষেত্রেও বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভ্যালু নন ছিল, দুইটা আননোন ছিল, আমরা ওই দুইটা বের করে ফেলছি। এখন আমি যদি পি অবজেক্টকে নিয়ে কাজ করি, পি অবজেক্টকে নিয়ে কাজ করি, তাহলে এটাও আননোন, এটাও আননোন, এটাও আননোন, তিনটা আননোন হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু কিউ অবজেক্টকে নিলে আপনার সুবিধা হচ্ছে এখানে এমন কিছু নাই, এখানে কি কোনো ফোর্স দিতেছে? দিতেছে না। এখানে জাস্ট আর বি আননোন, আর এ আননোন, আর এটা হচ্ছে নোন ওজন। আচ্ছা ওজন এখানে বলে নাই, দুইটার ওজনই 100 নিউটন, ঠিক আছে? এখন আহ যদি সেটা হয় তাইলে আমরা কিউ অবজেক্টকে বাইরে নিয়ে আসবো, কারণ এখানে দুইটা আননোন আছে, আরেকটা আমরা ইজিলি, তার মানে এখানে কিউ অবজেক্টকে যদি আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করি আমরা খুব সহজে আর এ এবং আর বি এর ভ্যালু পেয়ে যাব। এবং আর বি এর ভ্যালু যদি পেয়ে যাই তখন আমাদের আবার পি অবজেক্টের জন্য লামিস থিওরাম অ্যাপ্লাই করা সহজ হয়ে গেছে। আমাদের কি অ্যাপ্রোচটা বোঝা গেছে যে আমরা কেমনে কি ভাবলাম? হ্যালো? জি ভাই। আচ্ছা সবাই কি বুঝতেছেন নাকি একজনই বুঝতেছেন? হ্যালো? আচ্ছা যদি না বুঝেন তাহলে যোগাযোগ করবেন, আমরা সামনের দিন আবার বোঝানোর চেষ্টা করব। সলিউশন দেখি। এই ক্ষেত্রে আমরা প্রথমে কিউ অবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। কিউ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা আঁকাই, এইখান থেকে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে আর এ। আর বি মেইনলি এখান থেকে এই কেন্দ্র বরাবর এই উপরের দিকে কাজ করতেছে, এইখান থেকে এই বরাবর কাজ করতেছে, আর ওজন কাজ করতেছে নিচের দিকে। এখন এই জিনিসটারে ধরে আমরা একটু, আঙ্কেল চলেন সামনে চলেন, এমনে দিলাম, দেওয়ার পরে এখন সমস্যা একটা এখনো থেকে গেছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল তো আমরা জানি, জানেন তো? জানেন কত ডিগ্রি? জানি না, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করলাম যে এই ফোর্সটার আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি। এখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সেম, রাইট? এই অ্যাঙ্গেল তো সেম। এখন যদি সেম হয় তাইলে আমরা কিভাবে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি? আমার প্রথম কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা। যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, অঙ্ক ধাপাধাপ শেষ হয়ে যাবে। আমাদের মেন কাজই হচ্ছে অ্যাঙ্গেল বের করা। এখন অ্যাঙ্গেল বের করার জন্য কেউ আমাকে কোনো আইডিয়া দিতে পারেন কিভাবে অ্যাঙ্গেল বের করতে পারি? দেখেন আরো কিছু কথা এখানে বলে দিচ্ছে যে ভাই যে দুটা রেডিয়াস তো জানি, হ্যাঁ হ্যাঁ 100 মিলিমিটার করে রেডিয়াস, ঠিক আছে দুইটারই। আর হচ্ছে আমাদের যে আর এর অংশটুকু তো আননোন, সেটাকে এক্স ধরে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলেই তো। এই কোনটা আননোন বলতেছেন? এটা আননোন এক্স?
না 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 না, ধরি আমি যে আপনি যেখানে এক্স দিচ্ছে সেখানে একটা পয়েন্ট যদি কল্পনা করি তাহলে দুইটা ভাগে ভাগ হয় না পি আরটা। পি আরটা দুইটা ভাগে ভাগ হয় কোন পয়েন্টে? এই পয়েন্টে আপনি বলতে চাচ্ছেন দুই ভাগে ভাগ হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। না ভাইয়া না এখন না এখানে আমি ব্যাসার্ধ, সেখানে কোনো ভাই আমি এখানে আমার ব্যাসার্ধটা কোশ্চেনের যেহেতু অ্যান্সার দিব। 200 মিলিমিটার, হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে ব্যাসার্ধ 200। ব্যাসার্ধটা ভাইয়া 200 মিলিমিটার হওয়ায় পি হুম কিউ হুম। যেটা মান, পি কিউ এর মান 200 মিলিমিটার, আর এখানে যেটা হ্যাঁ হ্যাঁ কিউ আর ওইটার মান হলো 200 মিলিমিটার। তাহলে এখান থেকে পিথাগোরাস কাটালে এবার পি আর মানে হ্যাঁ এই এখান যে থেকে এই যে এবার এই যে যদি এই যে আমরা এই যে ওয়েট ওয়েট আইনের ওয়েট ওয়েট অনুপাতে ওয়েট খাতাই তাহলে ওয়েট কাটা ওয়েট হয়ে ওয়েট। যাচ্ছে। হ্যাঁ বুঝছি 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 ভাই বুঝছি, থামেন। কথা হচ্ছে পি কিউ আর কিউ হচ্ছে হলো আপনার 400 রেডিয়াস আর না। হলো কিউ আর হলো 200। এটা রেডিয়াস না, এটা রেডিয়াস না। এটা এখানে দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এই গ্রাফটা আসলে এমনও থাকতে পারছে যে বুঝছেন, আপনি মনে করতেছেন কিউ আর হচ্ছে রেডিয়াস, কিন্তু এটা রেডিয়াস না। জি ভাই। এটা রেডিয়াস না। ঠিক আছে, এবার বলুন, কোনো আইডিয়া আছে কারো? কোনো আইডিয়া? আচ্ছা আমি তাহলে হেল্প করি। দেখেন এখানে এই চিন্তাটাই মেইন বিষয় আপনার। পি কিউ এই দৈর্ঘ্যটা হচ্ছে 200 মিলিমিটার, ঠিক আছে? এখন আমি পি আর এর দৈর্ঘ্য বের করতে চাই, পি থেকে আর পর্যন্ত। পি আর ইজ ইকুয়াল টু, দেখেন এর নিচে একটা জিনিস বলে দিছে, এই পুরাটা হচ্ছে 360 মিলিমিটার। এখন 360 থেকে যদি আমি এই রেডিয়াস আর এই রেডিয়াস বাদ দিয়ে দিই, তাইলে কি আমি পি আর পেয়ে যাব না? বুঝেন বিষয়টা, ভালো করে খেয়াল করবেন। পুরাটা যদি 360 হয়, সেখান থেকে প্রথমটার রেডিয়াস মাইনাস দ্বিতীয়টার রেডিয়াস যদি বাদ দিয়ে দিই, তাহলে পি আর পাবো না? পাবো কিনা বল? জি ভাইয়া। হ্যাঁ এইটাই। জি ভাইয়া। এখান থেকে 100, আচ্ছা এটার ও না সরি, এটা 50-50 হবে আর কি। 200 মিলিমিটার ডায়ামিটার, তাহলে হচ্ছে 100 রেডিয়াস। হ্যাঁ ঠিক আছে, এটা 100 মাইনাস 100, সুতরাং এখান থেকে আপনি পাইতেছেন হচ্ছে 160। অ্যাঙ্গেল পেয়ে গেছেন? জি ভাই বুঝতে পারছি। সমস্যা নেই, প্রথমবার না পারলে কোনো প্যারাই নাই। প্রথমবার পারা এক্সপেক্টেডও না। এখানে দেখতে হবে এই জিনিসটা, যে এখান থেকে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা অ্যাঙ্গেল বের করতে পারতেছি। থিটা ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 200। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল আমরা পাইতেছি 36.87। হ্যাঁ মাথা নষ্ট অ্যাঙ্গেল, এটা কি কেউ মুখস্থ রাখেন? এটা 36.87, 345 ট্রায়াঙ্গেল। এটা 36, এটা 53। আচ্ছা দেখেন, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 160 বাই, এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে এবার আমাদের খেলা শেষ। এখান থেকে আমরা পাইতেছি আর বি, এখান থেকে আমরা পাইতেছি আর এ, এখান থেকে আমরা পাইতেছি 100 নিউটন। আমরা অ্যাপ্লাইং লামিস থিওরাম অন অবজেক্ট কিউ, অ্যাপ্লাইং অন অবজেক্ট কিউ, এটা আমরা পাইতেছি হচ্ছে আর এ ডিভাইডেড বাই সাইন 90 plus 36.90 plus 36.87 করলে আসে 126.87, 126.87 equal to RB divided by sin 90 is equal 100 divided by 180, 180 minus 36.87, 143 point sin 143.13। সুতরাং আর এ is equal to 100 into sin 126.87 divided by sin 143.13। ক্যালকুলেশন ভুল আসলে বলবেন আমাকে। 133.33 নিউটন। আর আর বি এর ভ্যালু হচ্ছে 100 divided by sin 143.13
166.67 নিউটন। বিষয়টা কি বোঝা গেছে কি করলাম আমরা? হ্যাঁ এরপরে আমরা হচ্ছে কিউ অবজেক্ট হয়ে গেছে, এবার আমরা পি অবজেক্টের ক্ষেত্রে বলবো। তার মানে প্রথম অ্যাপ্রোচ ছিল আমাদের যে দুইটা আননোন হওয়ার কারণে কিউ কে ধরছি, কিউ কে ধরার পরে অ্যাঙ্গেল পাই নাই, পরে অ্যাঙ্গেল কে বের করছি। এখন আরবি যখন পেয়ে গেছি, এখন ইজিলি আমরা পি অবজেক্টে বসাবো, বসানোর পরে অ্যান্সার চলে আসবে। এটা যদি আমাদের ট্রায়াঙ্গেল হয়, এটার ক্ষেত্রে আমরা ফোর্স গুলা দেখতেছি এই দিক থেকে একটা আর ডি, এটার একটা প্রতিক্রিয়া বল আছে উপরের দিকে একটা আঁকাইলাম, বাকিটা মাইনাস করে দিব। আর এই দিক থেকে রয়েছে আচ্ছা, উপরেরটা কি হবে আমাদের? আর সি মাইনাস, উপরেরটা হবে হচ্ছে আর সি মাইনাস 100, আর ডান সাইডেরটা হবে হচ্ছে আর ডি, আর এই দিক থেকে যেটা আসতেছে ওইটা হবে হচ্ছে আর বি, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার থিটা, থিটা হচ্ছে কত? 36.87। এখান থেকেও আপনি লামিস থিওরেম যদি অ্যাপ্লাই করেন, আর বি এর ভ্যালু আমরা অলরেডি জানি, ওইটা আমরা বসাই দিই 166.67। এখানেও যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে আর ডি ডিভাইডেড বাই সাইন 90 প্লাস 126.87 is equal RC minus 100 divided by 36.87 sin 143.13 sin 143.13 is equal 166.67 divided by sin 90. আর ডি এর ভ্যালু আসে হচ্ছে 166.67 into sin 126.87 divided by 133.33, একই আসে এখানে 33 নিউটন। আর আর সি এর ভ্যালু আসে হচ্ছে 166.67 into sin 143.13 plus 200। এমন কিছুই কি আসতেছে আপনাদের অ্যান্সার? জি ভাই, এরকমই কিছু আসতেছে। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি শিওর হয়ে নি যে এটাই অ্যান্সার কিনা। এটা তো বহুবার আসছে, এটা আপনাদের চৌথাতেও আছে, সো এটার অ্যান্সার চেক করা যাবে। আচ্ছা 200 133, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লাস্টের এইটা হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে বলতেছে 3 cylinders weighing 100 Newton each of 80 millimeter diameter are placed in a channel of 180 millimeter width as shown in figure 5.16. Determine the pressure exerted by cylinder A on B at the point of contact, the cylinder B on the base, and the cylinder B on the wall. ঠিক আছে, এই প্রবলেমটা আপনারা বাসায় ট্রাই করবেন, পারলে ভালো, আমরা সলিউশন দেখবো, যদি না পারেন তাহলে ওটা সলভ করে দিব, কারণ নাই। আর এই সবগুলার লেকচার পিডিএফ আপনারা ডিসকর্ডে পেয়ে যাবেন। ডিসকর্ডে দেখেন চ্যানেল করা হয়ে গেছে সবগুলা, আপনাদের লেকচার নোটের জন্য, ক্লাসের জন্য, আর কিউএন এর জন্য, সবকিছুর জন্য করা হয়ে গেছে। ওইখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। বই আপলোড করে দেওয়া হয়েছে, বইগুলা কি দেখছেন আপনারা?
হ্যালো। জি ভাইয়া দেখেছি। আচ্ছা, আর কোনো ধরনের কি কোশ্চেন আছে যে এই লেকচার ওরিয়েন্টেড কিংবা যে কোনো বিষয়? আজকে সবকিছুতে কি কোনো প্রবলেম হয়েছে কথা বলতে বা লেকচার দেখতে কিংবা বুঝতে, যে কোনো কিছুতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, অবভিয়াসলি তো এটা সলভ করার চেষ্টা করব। কোথাও কি কোনো আচ্ছা ভাইয়া সমস্যা একটা থাকে? কোশ্চেন ছিল। জি 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 বলেন। আচ্ছা ভাইয়া, যদি কোয়েশ্চেনে যদি ফিগার দেওয়া থাকে তাহলে কি জি, অ্যান্সারে কি চিত্র আঁকাইতে হবে? অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছু দেওয়া থাকবে না, আর চিত্র আঁকাইতে হবে। ইয়েস, চিত্র আঁকাইতে হবে, নাহলে আপনি কিভাবে সলভ করতেছেন এটা তো ছাত্র আর জানে না, তাই না? ভাই একদম কি পারফেক্টলি আঁকাইতে হবে? না না, পারফেক্ট আঁকাইতে হবে। যে জাস্ট কি বলে এটা, কি স্কেমেটিক ফিগার বলে, যে বুঝার মতো আঁকাইতে হবে। জাস্ট অ্যাঙ্গেল গুলা বুঝাইতে হবে, আপনি কি লিখতেছেন ওইটা রিলেট করতে পারলেই হলো। এক্সাক্ট আমি তো এখানে সফটওয়্যার ইউজ করে আঁকাইতেছি, আপনি তার পরীক্ষায় সফটওয়্যার ইউজ করবেন না, সেটা হাতে আঁকাবেন। কোনো মতো একটা গোল্লা দিবেন যে বুঝাইলে হলো। অঙ্ক স্যার মেইনলি আপনার প্রথমে অ্যান্সার দেখবে, অ্যান্সার যদি কারেক্ট থাকে প্রসেস দেখবে, প্রসেস থাকলে আপনার চিত্রের দিকে তাকাবে না, ঠিক আছে? কিন্তু চিত্র দিতে হয়, এটা হচ্ছে বিষয়। বুঝাইতে পারছি বিষয়টা? জি। যে আর কোনো জি কোশ্চেন ভাইয়া আছে? বুঝতে পেরেছি। ভাই আমাদের স্পেস কেমন থাকবে পরীক্ষার খাতায়? স্পেস কেমন থাকবে? স্পেস হচ্ছে এইটা এমন না যে আপনি বুয়েটে অ্যাডমিশন টেস্ট যেমন দিচ্ছেন যে কোশ্চেনের নিচে আপনার অ্যান্সার লেখার জায়গা আছে, ওইখানে আপনার অ্যান্সার লিখতে হচ্ছে। আপনাকে একটা খাতা দিবে, আপনি আমার ইচ্ছা খুশি মতো পেজ লিখতে পারবেন, তারপরে হচ্ছে লুকশিটও নিতে পারবেন, মানে নর্মাল পরীক্ষার মতো স্কুল কলেজে যেমন পরীক্ষা দিচ্ছেন। সো লুকশিটও নিতে পারবেন, স্পেস নিয়ে কোনো প্যারা নাই, আপনাকে যথেষ্ট পেজ দেওয়া হবে। ওই অ্যাডমিশনের খালি কিপটামি হবে করে, এছাড়া পরে আর কোনো ওইসব কাহিনী নেই। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? হ্যালো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এটা পিডিএফ দিয়ে দিতেছি। আর আহ, যে কোনো ধরনের আপডেট তো আমরা গ্রুপে জানাই দিব, কোনো ধরনের কিছু করলে আর চেঞ্জ করলে। আজকে তাহলে এই পর্যন্তই থাকতেছে। সব কিছুই পেয়ে যাবেন আপনারা ডিসকর্ডের মধ্যে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।